আচ্ছা, আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশন যেহেতু শেষ, আজ থেকে আমরা এক্সেল অ্যাপ্লিকেশনের টপিক নিয়ে আলোচনা করবো আর কি। তো ধরুন আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই আগে। আমরা এই যে ওয়ার্ড নামের ফোল্ডার তৈরি করে নিই, এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডের ফাইলগুলো নিয়ে কাজ করছিলাম। আর এখন আমরা এখানে একটা ফোল্ডার নিচ্ছি এক্সেল নামে। আর এক্সেল ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে যে এক্সেলের ফাইল নিয়ে আমরা কাজ শুরু করব। তো এখন এখানে এক্সেলের ফাইল নেওয়ার জন্য ওই সেম ভাবে ওয়ার্ডের মতনই রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে আমরা হচ্ছে যে এখানে এর আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল নিছিলাম, এখন আমরা নিব হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ফাইল। তো আমরা এখানে যে ফাইলটা নিলাম সেটা ডিফল্ট একটা নেম আমাদের দিয়ে দিবে, তো এটা রিনেম করে যেমন এটার আমরা হচ্ছে যে একটা নাম দিয়ে দিলাম আর কি, যে প্রজেক্ট ডট। তো এই যে এইটা হচ্ছে যে আমাদের এক্সেল অ্যাপ্লিকেশন মানে এক্সেল ফাইলের এক্সটেনশন আর কি। তো এই এক্সটেনশনটা কিন্তু থাকতেই হবে। তো ডটের আগে অংশ আমরা রিনেম করে একটু চেঞ্জ করে দিব। তো আমাদের এই যে এক্সেল ফাইল তৈরি হয়ে গেল। তো এখানে আমরা এটাকে এক্সেল ফাইল যেটা বলতেছি, তো এটার অ্যাকচুয়ালি নামটা হচ্ছে যে আমরা এটাকে কল করব হচ্ছে যে ওয়ার্কশিট হিসাবে। যেমন ওয়ার্ডের ফাইলকে আমরা ডকুমেন্ট বলি, তো এরকম এক্সেলের ফাইলকে আমরা বলবো হচ্ছে যে ওয়ার্কশিট। আর ওয়ার্ডের ডকুমেন্টের ভেতরে আহ, একাধিক আমাদের হচ্ছে যে পেজ থাকে, বা একাধিক আমরা পেজ নিয়ে কাজ করি। আর এক্সেলে আমরা হচ্ছে যে যে ফাইলটা নিচ্ছি যে ওয়ার্কশিট ফাইল, তো এক্সেলের ফাইলকে যেহেতু আমরা ওয়ার্কশিট নামে কল করতেছি, তো এই ওয়ার্কশিটের ভিতরে আমাদের একাধিক আবার হচ্ছে যে শিট থাকবে, বা শিট নেওয়ার একাধিক শিট নেওয়ার আমরা হচ্ছে যে অপশন পাবো। তো আমরা যে যে ওয়ার্কশিট ফাইল নিলাম, তো এই ফাইলের ওপর ডাবল ক্লিক করব আমরা। ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা আমাদের অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। তো ফাইল অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেলে আমাদের ডিফল্ট ভাবে একটা শিট আমাদের এখানে দিয়ে দেয়, যে শিট ওয়ান। তো প্রত্যেকটা শিটে আমরা এরকম হচ্ছে যে টেবিল ফরম্যাটে আমরা আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করার মতো অপশন পাবো আর কি। তো এখানেও আমাদের ওয়ার্ডে যেরকম আমরা ইন্টারফেস পাইছি, ভালো করতেছে। এক্সেলেও মোটামুটি ওই রকম একটা আমরা ইন্টারফেস পাবো আর কি। যেমন এক্সেলে আমাদের এই যে উপরে এটা ওয়ার্ডে আমরা বলছিলাম এই অংশকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়, এক্সেলও এটা কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমাদের ফাইল নেম থাকবে, এই পাশে আমাদের অ্যাকাউন্ট মিনিমাইজ ম্যাক্সিমাইজ অ্যাপ্লিকেশন ক্লোজ অপশন থাকে। ওয়ার্ডে যেরকম আমরা এগুলোকে ট্যাব নামে কল করছি, এক্সেলও আমরা এগুলোকে ট্যাব নামে কল করবো, যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, এরকম। আর এই ট্যাবের আন্ডারে আমাদের এই যে এগুলো হচ্ছে যে আমাদের রিবন। তো এই রিবন গুলোর ভিতরে আমাদের আবার এই যে গ্রুপ গুলো থাকতেছে, গ্রুপের ভিতরে হচ্ছে যে এই অপশন গুলো আমাদের থাকে। তো এখানে মোটামুটি আমরা ওয়ার্ডে এই যে ক্লিপবোর্ড গ্রুপ, হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, তারপরে যে অ্যালাইনমেন্টের এই কাজগুলো কিন্তু আমরা মোটামুটি দেখা গেল যে ওয়ার্ডে কাজ করে নিছি। তো এক্সেলে আমাদের এগুলো নিয়ে আর কাজ করার প্রয়োজন পড়বে না, এগুলো আমরা মোটামুটি পারবো। তো রিবনের নিচে আমাদের এই যে এইখানে দেখেন আমি যে সেলে ক্লিক করব সেই সেলের নাম্বারটা আমাদের এখানে শো করতেছে। তো এই অংশকে বলা হয় নেম বক্স। এটা হচ্ছে আমাদের নেম বক্স। আর এই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। মূলত এখানে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা, এক্সেলের যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো আমরা এখানে লিখে থাকবো এই ফর্মুলা বারে। আর এখানে আমাদের এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে যে আমাদের কলাম নেম, এগুলো হচ্ছে যে কলাম নেম। আর এই 1 2 3 4 এগুলো হচ্ছে যে আমাদের র নেম। তো এই যে 1 নাম্বার র, 2 নাম্বার র, 3 নাম্বার র, এরকম আবার এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এরকম। আর নিচে আমাদের এইটাকে আমরা ওই যে স্ট্যাটাস বারই বলবো, যেখানে আমাদের ফাইল প্রিভিউ অপশন কিছু থাকবে, জুম ইন জুম আউট অপশন আছে, এই বিষয়গুলো আমরা এখানে পাবো আর কি। তো এই যে প্রিভিউ 3টা বাটন আছে, আবার জুম ইন জুম আউট আছে। তো এটাকে আমরা স্ট্যাটাস বার বলি। এখানে আমাদের স্ক্রল বার আছে, হরিজন্টাল স্ক্রল বার, আবার হচ্ছে যে এই যে ভার্টিক্যাল স্ক্রল বার। তো এই ছিল মোটামুটি আমাদের ইন্টারফেস, আর এটা হচ্ছে তো আমাদের ওয়ার্কশিট। এই যে এই পুরো অংশকে আমরা বলবো হচ্ছে যে ওয়ার্কশিট বলবো আমরা।
মোটামুটি আমরা ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম। এখন আসেন আমরা প্রথমত এই যে এই ওয়ার্কশিট যেটা আমরা পেলাম, তো আমরা যেহেতু জানি যে আমাদের এই একটা ওয়ার্কশিটের ভিতরে একাধিক হচ্ছে যে আমাদের শিট থাকতে পারে। তো ডিফল্ট ভাবে আমাদের এখানে এই যে এরকম একটা শিট দিয়ে দেয়। তো আমরা যদি চাই যে আরো কিছু শিট আমরা নিব, তাহলে এর পাশে আমাদের এই যে প্লাস আইকন থাকে, প্লাস আইকনে ক্লিক করলে আমাদের নতুন নতুন শিট আমাদের দিয়ে দিবে। তো আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। তো যতবার ক্লিক করব আমরা ততবারই আমাদের এখানে এই একটা ওয়ার্কশিটের আন্ডারে, মানে একটা ফাইল, ওয়ার্কশিট ফাইলের আন্ডারে এইরকম আমাদের একাধিক শিট আমরা হচ্ছে যে পাবো। তো এটা গেল। আহ তো এইভাবে আমরা একাধিক শিট নিয়ে নিব। আর হচ্ছে যে আমাদের এই শিট গুলোকে আবার আমরা যদি চাই যে একটু রিনেম করব, তো আমরা এই যে শিট ওয়ান, শিট টু, শিট থ্রি, শিট ফোর। সরি। তো আমরা এই যে শিট যেগুলো পেলাম আর কি, শিট ওয়ান, শিট টু, শিট থ্রি, এইভাবে একাধিক শিট আমরা নিতে পারি। তো এই শিট গুলোর আবার হচ্ছে যে নামও আমরা একটু রিনেম করতে পারি। আমি যদি চাই এটার নাম শিট ওয়ান না দিয়ে অন্য কোনো কিছু দিব, তাহলে আমি যে শিটের নাম রিনেম করব সেই শিট অ্যাক্টিভ করে নিয়ে রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করলে আমাদের এইখানে দেখা যাবে যে এই যে ইনসার্ট। তো আমরা শিটের ওপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করে আবার এরকম একটা শিট ইনসার্ট করতে পারবো। যেমন ইনসার্টে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে তখন আমাদের এইখান থেকে এই যে শিট ইনসার্ট করারও আমাদের একটা অপশন দিয়ে দিবে। যে উম, আমরা হচ্ছে যে আমাদের আগে থেকে যদি ওয়ার্ক মানে এক্সেলের কোনো শিট থাকে, তাহলে সেটা সিলেক্ট করে আমরা ওকে করে দিলে সেই শিটটা আমাদের এখানে ইনসার্ট হয়ে যাবে এই রাইট বাটন ক্লিক করে, এই যে ইনসার্টে ক্লিক করলে। আরেকটা আছে ডিলিট। তো আমরা যদি চাই এই শিটটা আমি রাখবো না, অথবা আমি 1 নাম্বার শিট, 2 নাম্বার শিট, 3 নাম্বার শিটে কাজ করলাম, এখন 4 নাম্বার শিটটা আমার দরকার নাই, এটা হয়তো এক্সট্রা নিয়ে নিছি, তাহলে এই শিটের ওপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে ডিলিট। তো ডিলিটে ক্লিক করলে তখন দেখবেন ওই শিটটা আমাদের আর থাকবে না। তো এইভাবে আমরা এখানে নতুন শিট ইনসার্টও করতে পারতেছি। তারপরে হচ্ছে যে আমাদের শিট আমরা ডিলিটও করতে পারতেছি। আবার যদি চাই যে শিটের নাম রিনেম করব, তাহলে আমরা শিটের ওপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখানে আমাদের এই যে রিনেম অপশন, তো আমরা রিনেমে ক্লিক করলে তখন হচ্ছে যে আমাদের এই শিটের একটা নাম দিতে বলবে। তো আমরা যে নামে শিট করতে চাচ্ছি সেই রকম একটা নাম দিয়ে দিব। যেমন ধরুন আমি হয়তো বা এখানে অ্যাসাইনমেন্ট ওয়ান, তো এইরকম একটা নাম দিলাম শিটে, দিয়ে বাইরে ক্লিক করলে আমাদের এই যে শিটের নামটা চেঞ্জ হয়ে গেল। তো এরকম এই শিটের নামও যদি চেঞ্জ করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে রিনেম, রিনেমে দিয়ে আমরা এটা বাদ দিয়ে আমরা বলে দিই অ্যাসাইনমেন্ট টু। অ্যাসাইনমেন্ট টু, তারপরে এটা হয়তো বা আমরা দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট থ্রি। তো এইভাবে আমরা প্রত্যেকটা শিটের ইনসার্ট করা, ডিলিট করা, রিনেম করা এই কাজগুলো করতে পারবো।
আবার শিটের উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আমাদের আরো বেশ কিছু অপশন আছে। যেমন মুভ অর কপি একটা অপশন আছে, তো এটা আমি পরে দেখাচ্ছি। And আমাদের নিচে আরেকটা অপশন আছে প্রোটেক্ট শিট। তো আমরা যদি চাই আমরা যে শিটে কাজ করতেছি, তো সেই শিটটাকে আমরা প্রোটেক্ট করে রাখবো, যাতে করে শুধুমাত্র আমি নিজেই যে পাসওয়ার্ড দিয়ে শিটটাকে প্রোটেক্ট করব, সেই পাসওয়ার্ড না দিয়ে যেন আমি এই শিটের কোনো কন্টেন্টকে যেন এডিট করা বা দেখতে পাওয়া, মানে দেখতে যেন না পারি আর কি, এরকম। তো সেক্ষেত্রে আমরা এই যে কোনো শিটকে যদি প্রোটেক্ট করতে চাই, তাহলে শিটটা আমাদের আগে রাইট বাটনে ক্লিক করে, শিটের রাইট বাটনে ক্লিক করতে হবে। করার পরে আমরা এখানে আসবো হচ্ছে যে প্রোটেক্ট শিট। তো প্রোটেক্ট শিটে ক্লিক করলে তখন আমাদের এখানে এরকম একটা বক্স আসবে। তো এইখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি ধরুন হয়তো বা 1 2 3 4 5 6 নামের পাসওয়ার্ড দিলাম। আর আমরা এখানে কি কি এই শিটে অ্যাকচুয়ালি কি কি অপশন প্রোটেক্ট করে দিব। যেমন এখানে প্রোটেক্ট লক সেল, লক সেল, তারপরে সিলেক্ট আনলক সেল। আরো আমাদের এখানে যে সিলেক্ট ফরম্যাট, মানে এই সেলগুলোর মধ্যে কোনো ফরম্যাট কল নিতে পারবে না, এক্সট্রা কোনো কলাম নিতে পারবে না, এক্সট্রা রো, এরকম কিছু অপশন দিয়ে আছে। তো যে অপশনগুলো আমরা যদি চাই তাহলে টিক মার্ক দিব, আর যদি না চাই তাহলে আনটিক দিব, দিয়ে এটা ওকে করে দেব। আহ আর তারপরে আবার এটা আমাদের এরকম আরেকটা বক্স আসবে, এখানে আমরা হচ্ছে যে আবার এটা রিটাইপ করে দেব। তো এটা আমরা রিটাইপ করে দিলাম, দিয়ে ওকে করে দিই, দিয়ে যদি দুইবার পাসওয়ার্ড ইউজ করা ঠিক থাকে, তাহলে আমাদের এরকম কোনো ইরর আসবে না। তো এখন এই পেজটা আমাদের কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। তো যার কারণে এখন দেখেন আমি যে কোনো সেলে, তো এখানে যদি আমরা যে কোনো সেলে যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে দেখেন এই যে ডাবল ক্লিক করতেছি, তাহলে কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদের শিটকে প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, 1 মিনিট একটু সময় দেবে। হ্যালো, আসসালামু আলাইকুম আচ্ছা, এইভাবে আমরা আমাদের শিট প্রোটেক্ট করে রাখবো। তো এখন দেখেন আমার স্যার। কিন্তু এই শিটে, এটা যে হ্যালো, হ্যালো, তো আমাকে কিন্তু আসসালামু এই, আলাইকুম স্যার, হ্যাঁ শীটটাকে বলুন। কিভাবে প্রোটেক্ট করলেন এটা আরেকটু একটু দেখাতেন। আচ্ছা, আমি আবার করতেছি, একটু দেখেন। তো আমরা যদি শুধু নির্দিষ্ট শিটকে প্রোটেক্ট করতে চাই, যে এই শিটের ভিতরে কোনো সেলে কেউ কোনো লিখতে পারবে না, লিখতে গেলে তখন এইরকম একটা মানে মেসেজ শো করবে যে পাসওয়ার্ড দিয়ে আছে, লিখতে চাইলে অবশ্যই পাসওয়ার্ড আনপ্রোটেক্ট করে নিয়ে তারপরে এই শিটে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শিটের ওপরে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে যেমন এটা প্রোটেক্ট করা আছে, যার কারণে এখন এইখানে দেখাচ্ছে আনপ্রোটেক্ট। তো আনপ্রোটেক্ট করতে বলতেছে। আর এই যে এই 2 নাম্বার শিট যেটা, তো এই শিটে আমি চাচ্ছি এই শিটকেও প্রোটেক্ট করব। তাহলে প্রোটেক্ট করার জন্য 2 নাম্বার শিটে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখানে এই যে এই লেখাটা পাবো আমরা প্রোটেক্ট শিট। তো প্রোটেক্ট শিটে ক্লিক করব। তো প্রোটেক্ট শিটে ক্লিক করলে তখন আমাদের এইরকম একটা অপশন আসবে, উইন্ডো আসবে। তো এইখানে আমরা আমাদের যে পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের শিটটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি, ওই রকম একটা পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা আবার ভুলে গেলে হবে না। তো ধরুন আমি এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে ওকে করব। আর এইখানে কিছু অপশন আছে,
এই অপশনে যদি চান যে এই শিটের যেমন কলাম ডিলিট করতে পারবে না, এই শিটে কোনো রো ইনসার্ট করতে পারবে না, এই শিটে কোনো হাইপার লিঙ্ক ইনসার্ট করতে পারবে না, তো এগুলো যদি চান তাহলে আপনাকে এই যে এই বিষয়গুলো এভাবে টিক মার্ক দিতে হবে, মানে যে যে অপশন আমরা লক করতে চাচ্ছি বা প্রোটেক্ট করতে চাচ্ছি সেই সেই অংশগুলোকে আমরা এইভাবে টিক মার্ক দিয়ে তারপরে ওকেতে ক্লিক করব। করলে তখন আমাদের এখানে আরেকটা বক্স দেবে, তো এখানে আমাকে কনফার্ম হওয়ার জন্য বলতেছে যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে প্রোটেক্ট করছি তো সেই পাসওয়ার্ডটা রিটাইপ করেন। তো আমরা নতুন প্রথম যে পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ডটা আবার এখানে রিটাইপ করব। করে যদি ওকে করে দিই তাহলে আমাদের এই শিটটা প্রোটেক্ট হয়ে যাবে। তো এখন আমি চাইলেই এই শিটে কিন্তু এই যে কোনো কিছু লিখতেও পারবো না, মানে কোনো কিছু ডিলিটও করতে পারবো না। এই যে এখানে দেখেন রাইট বাটন ক্লিক করলে যে ডিলিট, ইনসার্ট এগুলো কিন্তু সব আমাদের ডিসেবল হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা শিটকে আমরা প্রোটেক্ট করতে পারি। আর প্রোটেক্ট করার পরে যদি আবার মনে করেন যে না আমরা এই শিটটাকে আনপ্রোটেক্ট করব, তাহলে প্রোটেক্টকৃত শীটের উপরে কার্সর রেখে আবার আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। তো রাইট বাটন ক্লিক করলে তখন আমরা এখানে আনপ্রোটেক্ট শীট নামের একটা অপশন পাবো। তো আমরা এখান থেকে এই যে আনপ্রোটেক্ট শীটে ক্লিক করব। করলে তখন আমাদের বলবে যে আমরা যে আনপ্রোটেক্ট করতে চাচ্ছি সেটা কি পাসওয়ার্ড দিয়ে আনপ্রোটেক্ট করতে চাচ্ছি। যেহেতু আমাদের প্রোটেক্ট করার সময় যেহেতু একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, তো এখন আনপ্রোটেক্টেড সময়ে আমাদের ওই পাসওয়ার্ডটা আমাকে ব্যবহার করতে হবে। তো ধরুন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা ওকে করে দেব। করে দিলে যদি পাসওয়ার্ড মিল থাকে বা সঠিক থাকে তাহলে আমার হচ্ছে যে এই শিটটা আমাদের আনপ্রোটেক্ট হয়ে যাবে। তখন আমি এখানে কিন্তু এই যে লেখার অপশন পাচ্ছি এই যে। তো এই আর কি বিষয়, তো এইভাবে আমরা একটা শিটকে প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট করে নিতে পারবো। তারপরে ধরুন আমরা এইখানে শিটের ওপরে যদি রাইট বাটন ক্লিক করি, করলে আমরা এখানে আরেকটা ইয়ে পাবো, অপশন পাবো, সেটা হচ্ছে যে ট্যাব কালার। তো এই যে ট্যাব রাইট বাটন ক্লিক করে যদি আমরা এই যে ট্যাব কালারে আসি, তো ট্যাব কালার বলতে আমরা এই যে শিটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা যদি দিতে চাই তাহলে শিটের ওপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমাদের আসতে হবে এই ট্যাব কালারে। তো ট্যাব কালারে আসলে এখানে তো অনেক ধরনের কালার আছে, এর ভিতরে আমাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে নিব। তো এখানে দেখেন আমার কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো এটা আমরা অন্য ট্যাবে যখন যাব তখন এটার কালারটা পরিপূর্ণ আসবে। আর যখন আমরা হচ্ছে যে এই নির্দিষ্ট শীটে থাকবো তখন এর কালারটা একটু লাইট হবে। তো এই ট্যাব কালারটা একটু লাইট হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের এই ট্যাবের একটু কালারও আমরা হচ্ছে যে চেঞ্জ করতে পারি। আবার ধরনের রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আছে হাইট। তো এই হাইটের কাজ হচ্ছে যে আমরা এখানে যে শিট গুলো ব্যবহার করলাম, দেখা গেল যে আমরা হয়তোবা 3টা শিটে কাজ করছি। তো এখন 3টা শিটের ভিতরে আমি দেখা গেল যে 2টা শিটকে আমি অথবা আমার কোনো ফ্রেন্ডকে দিতে চাচ্ছি, আর একটা শিট আমি চাচ্ছি যে আমার এই ওয়ার্কশিট ফাইলের ভিতরে থাকবে, কিন্তু আমার ফ্রেন্ড ওই শিটটা যেন না পায়, সে যেন বুঝতে না পারে যে আমার এখানে আর একটা শিট আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে যে ফাইলটা নিয়ে কাজ করতেছি তো সেই ফাইলে আমাদের শিট গুলোকে একটু হাইড করে দিতে হয়। তো শিট গুলোকে যদি আমরা হাইড করে দিই তাহলে এই ফাইলটা ধরুন আমরা যে ফাইলে কাজ করতেছি এই ফাইলটা যখন আমরা অন্য কাউকে দিব তো সে কিন্তু আমাদের ওই হাইডকৃত শিটটা দেখতে পাবে না। মানে শিট থেকে আপনার ওই ফাইলের ভেতরে থাকবে কিন্তু সে দেখতে পাবে না আর কি, এরকম। তো এটার জন্য আমরা হচ্ছে যে এতে হাইড অপশন আসবো, হাইড অপশনে আমরা যে শিটকে হাইড করতে চাচ্ছি সেই শিটের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে হাইড করে দেব। হাইড করে দিলে এই শিটটা আমাদের হাইড হয়ে গেছে। এই যে এখন দেখেন অ্যাসাইনমেন্ট 2 দেখাচ্ছে, অ্যাসাইনমেন্ট 3 দেখাচ্ছে, অ্যাসাইনমেন্ট 1 কিন্তু এখানে আমাদের নাই।
আবার যদি আমরা রাইট বাটন ক্লিক করি, করে যদি আহ, চাই যে এটাকেও হাইড করব, তাহলে আমরা এখান থেকে এই যে হাইড বাটনে ক্লিক করে এটাকেও হাইড করে দিতে পারি। তো এইভাবে আমাদের একটা ওয়ার্কশিটের ভিতরে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা শিটকে হাইড করে নিতে পারি। আর পরবর্তীতে হয়তো বা এখন ধরুন আমার এখানে 3টা শিট ছিল, 2টা শিটকে আমরা হাইড করে দিছি, একটা শুধুমাত্র শো আছে। তো এখন এই ওয়ার্কশিট ফাইলটা আপনি অন্য কাউকে দিলে সে কিন্তু শুধুমাত্র এই একটা শিটই পাবে। ওই যে 2টা শিট আমাদের হাইড করা আছে সেই 2টা শিট কিন্তু সে পাবে না। এখন এতে করে সুবিধা কি, যে আপনি যে কাজগুলো তাকে দেখাতে দিতে চাচ্ছেন না সেই কাজগুলো সে তার দেখতে পারবে না আর কি। তবে হ্যাঁ, তবে সে যদি এই শিটের ওপরে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে দেখবেন এইখানে আমাদের আরেকটা অপশন চলে আসছে, আনহাইড। তো আমরা হাইড হাইড করার পরে আনহাইড অপশন আসবে। তো রাইট বাটন ক্লিক করে যদি আনহাইটে ক্লিক করি, তখন কিন্তু আবার আমরা দেখা যাবে যে আনহাইটে ক্লিক করলে তখন এখানে আর একটা ফাইল ওপেন হবে। তো এখানে আরেকটা ফাইল ওপেন হলে আমরা হচ্ছে যে কোন কোন ট্যাবকে, যে আমরা যে যে ট্যাবকে আমরা হচ্ছে যে হাইড করে দিছিলাম, তো সেই সেই ট্যাবগুলো আমাদের হাইডে, সরি, সেই সেই ট্যাবগুলো আমাদের এই হাইড লিস্টে থাকবে। এখন এখান থেকে যদি আমি কোনো একটা ট্যাবকে শো করাতে চাই, যে কোনো একটা ট্যাবকে আমি শো করাতে চাচ্ছি, তাহলে সেই ট্যাবের লোকালি দেখা গেল যে সেই ট্যাবে আমাদের যে ইয়েটা থাকবে আর কি, হাইড কিন্তু ট্যাব এখানে শো হবে। তো আমরা এখান থেকে যেটাকে আনহাইড করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে, সরি একটা মিনিট, তো সেটা সিলেক্ট করে এখান থেকে আমরা ওকে দিয়ে দেব। দিলে আমরা যে শিটটা সিলেক্ট করে আনহাইড করলাম, তো সেই শিটটা আমাদের হাইড হয়ে গেল। তো এইখানে দেখেন আমি যদি এখন রাইট বাটনে ক্লিক করি, করলে দেখেন এখানে কিন্তু আমাদের ওই হাইট আর আনহাইট অপশন আছে। আর আনহাইড করার কারণে আমাদের কিন্তু একটা পেজ চলে আসে। আর আহ, এখন আমাদের আরেকটা আনহাইড করার অপশন আছে, সেটা যদি আনহাইড করতে চাই, আহ, তাহলে আমরা এই আনহাইড অপশনে ক্লিক করে, এখন আমি ধরুন আনহাইড করতে চাচ্ছি 2 নাম্বার, তাহলে আমরা এইখান থেকে আনহাইড অপশনে এটা সিলেক্ট করে, বাটন সিলেক্ট করে আমরা হচ্ছে যে এখান থেকে আনহাইড করে দেব। আনহাইড করে দিলে তখন আমাদের ওই শিট গুলো আবার আগের অবস্থানে চলে আসবে। তো এইভাবে আমরা একটা শিটকে হাইড এবং আনহাইড করে দিতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের এই ট্যাবের স্টাইল। এটাকে বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে ট্যাবে রাইট বাটন ক্লিকে আর আমাদের কোনো অপশন নাই। তাহলে মোটামুটি আমরা এই ট্যাবের হচ্ছে যে কালার চেঞ্জ করা, ট্যাবের হচ্ছে যে আমাদের ডিলিট করা, তারপরে হচ্ছে যে আমাদের রিনেম করা, কপি করা, পেস্ট করা, এইগুলো মোটামুটি আমাদের এই ট্যাব অপশন থেকে আমাদের হয়ে গেল। এখন আমরা ধরুন এইখানে যদি কলাম তৈরি করে নিই, যে টেবিল, যেহেতু এক্সেল শিটে আমরা যা কিছু করব সেগুলো সব হচ্ছে তা আমাদের কলাম ফরম্যাটে আমাদের করতে হবে। রড মানে টেবিল ফরম্যাটে, কলাম না তো, টেবিল ফরম্যাটে আমাদের করতে হবে আর কি। তো ধরুন আমি এইখানে প্রথম রতে আমাদের যেহেতু প্রথম সারি যেটা থাকে, তো সেই প্রথম সারিটা মূলত আমাদের হচ্ছে যে আহ, এখানে আমরা টেবিলের হেডিংটা আমরা দিয়ে থাকি প্রথম সারিতে। তো আমি এইখানে ধরুন এরকম দিয়ে দিই যে নেম, সরি এটা প্রোটেক্ট করা আছে,
তাহলে রাইট বাটন ক্লিক করে, আহ, বা রাইট বাটনে ক্লিক করে পাবো না, সরি, পাবেন না। আমরা চলে যাব হচ্ছে যে ইয়েতে, সরি, এটা আমাদের আনপ্রোটেক্ট করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে, এই যে আনপ্রোটেক্ট দেখাচ্ছে, তো আনপ্রোটেক্টে ক্লিক করলে তখন আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিছিলাম, তো ওই পাসওয়ার্ডটা আবার আমরা এখানে বসাই দিব। যদি কোনো শিটকে প্রোটেক্ট করার পরে আবার আনপ্রোটেক্ট করতে চাই, করলে তখন আবার এর ভিতরে এই যে আমাদের কার্সরটা আসতেছে, আমরা লিখতে পারবো। তো এখানে আমি এখন একটা কলাম নিই, যে নেম, তারপরে আমরা নিচ্ছি হচ্ছে যে ক্লাস, নাহলে এখানে ক্লাস না নিয়ে বেসিক। তো এইভাবে তো আমরা কলাম নেম লিখবো। তারপরে হয়তো বা মেডিকেল। তো এগুলো, এর ভিতরে যেহেতু আমাদের টেবিল রো কলাম ফরম্যাটে থাকবে, তো এই যে এইটা হচ্ছে তো আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে যে আমাদের রো। আর এই যে এ, বি, সি, এগুলো হচ্ছে যে আমাদের কলাম। তো এখন ধরুন এইগুলোতে যে ডাটাগুলো থাকবে, তো নেমের জায়গায় হয়তো বা আমি নেম দিয়ে দিলাম, বেসিকের জায়গায় হয়তো বা আমি সরি, নেম দিলাম। বেসিকের জায়গায় আমরা হয়তো বা 20,000 টাকা দিয়ে দিই। মেডিকেল ভাতা হয়তো বা 500 টাকা থাকলো। আর এখানে হচ্ছে যে সাজু, মেডিকেল ভাতা 500 থাকলো। এখন এখানে আমাদের এই যে যে কলাম টেবিল ভ্যালু গুলো আছে, তো এগুলোর ভিতর থেকে আমরা চাচ্ছি যে বড় ছোট সংখ্যা কোনটা সেটা বের করব। বা ধরুন এই যে এইভাবে তো আমরা ডাটাগুলো তুলে নিই আর কি। তো এখন এইখানে ছোট সংখ্যা বড় সংখ্যা এগুলো আমি পরে আসতেছি একটু। তো এখন ধরুন আমাদের এই র কলামের বিষয়টা একটু ক্লিয়ার করি। তো আমাদের এইখানে এই পুরো অংশটা তো টেবিল। তো এই টেবিলের ভিতরে আমাদের এই যে এগুলো হচ্ছে যে রো, এগুলো হচ্ছে যে কলাম। তো আমাদের রো যখন দরকার পড়বে তখন এখান থেকে এগুলো এন্ট্রি করে নেব, কলাম দরকার হলে কলাম এন্ট্রি করে নেব। আর আমরা যদি দেখা যায় যে একটা করে এন্ট্রি করতে চাই পরে, বা নিচে আমরা রোপ ওপরে যে কলামটা আমরা ইনসার্ট করব, সেই রোটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে সেই রোর ওপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করব। করলে দেখেন আমাদের এখানে এই যে ইনসার্ট করার অপশন চলে আসবে। তো রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্ট, ডিলিট, ফরওয়ার্ডেড টেমপ্লেট, সরি, ইনসার্ট, ডিলিট, তারপরে ফরম্যাট, এগুলো আমরা পাবো। রো হাইট, ওয়েট, এগুলো অপশন পাবো। তো আমার অ্যাকচুয়ালি দরকার ছিল ইনসার্ট করার বিষয়টা দেখা, তাই এটা মনে থাকি। তো আমরা এইখান থেকে এখন ধরুন যেটা করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে আমাদের যে টেবিলটা আমি, সরি, যে রোটা আমি সিলেক্ট করছিলাম, সেই রোর উপরে আমাদের কিন্তু একটা টেবিল ইনসার্ট হয়ে, রো ইনসার্ট হয়ে গেছে। তো এই রোতে আমাদের যে নাম লেখার দরকার সেই নাম লিখে দিব। যে এমনি একটা নাম দিয়ে দিই, বেসিক হয়তো বা আমরা এখানে হয়তো বা 500 টাকা দিয়ে দিব। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি ডাটাগুলো এন্ট্রি করতে হবে এক্সেল শিটে। তো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এইখানে আমার হয়তো বা এই দুইটা কলামের ভিতরে একটা কলাম হয়তো বা আমাদের মিসিং হয়ে গেছে। আমরা যে দুইটা চাচ্ছিলাম কিন্তু এখানে একটা ইনসার্ট করে নিয়েছি।
তো এরকম হয় অনেক সময়। তো এখন আমরা যদি এক্সট্রা কলাম ইনসার্ট করতে না পারি, তাহলে তো আমরা এখানে কোনো কিছু লিখতে পারবো না। তো আমরা এক্সেল শিটে নতুন কলাম ইনসার্ট করার জন্য যে কলামের আগে বা পরে আমি যে কলাম তৈরি করব, সেই কলামে রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন যদি ক্লিক করে অথবা ওই কলামটাকে সিলেক্ট করব। তো কলাম সিলেক্ট করা বলতে এরকম শুধু এইভাবে সিলেক্ট করা না, আমরা পুরো কলাম যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের এই যে ওপরে এ বি সি যেটা আছে এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে তখন আমাদের সরি, এই যে এটা ক্লিক করে সিলেক্ট করলাম, করার পরে এখন এখানে আগে বা পরে যদি আমি একটা কলাম চাই, তাহলে সিলেক্টকৃত কলামে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমাদের চলে আসতে হবে ইনসার্ট। তো আমরা ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করলে দেখেন আমি পরে আগে সিলেক্ট করা ছিল, তার কারণে ওই কলামের আগে কিন্তু এক্সট্রা একটা কলাম অ্যাড হয়ে গেছে। তো কলাম ইনসার্ট করার সময় যদি কোনো কারণে কোনো কলাম মিস হয়ে যায় বা কোনো কারণে কোনো রো মিস হয়ে যায়, তাহলে আমরা আমাদের এই ওয়ার্কশিটে রো কলাম ইনসার্ট করে নিতে পারবো। যেমন এখন হয়তো বা আমার এইখানে এর উপরে আমি একটা হেডিং লিখবো। তো সেক্ষেত্রে হেডিং লেখার মতো তো আমার এখানে ইনসার্ট কোনো ট্যাব নাই, মানে ট্যাব ইনসার্ট করা নাই। তো এখন আমি চাচ্ছি এই লাইনের ওপরে যেহেতু আমি হেডিং লিখবো, যে স্যালারি শিট নামের একটা কথা লিখবো, তো সেটা লেখার মতো তো জায়গা আমার ওইখানে নাই। তো আমাকে তাহলে এই টেবিলের কলামের ওপরে একটা রো ইনসার্ট করে নিতে হবে। তো রো ইনসার্ট করার জন্য আমরা চলে আসবো এই 1 নাম্বার রো, এই 1 নাম্বার ওপর ক্লিক করব। তো সরাসরি যদি আমরা রোর ওপরে ক্লিক করি তাহলে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সংখ্যা আমাদের কাউন্ট করে নেয়। আর যদি আমরা নির্দিষ্ট কয়েকটা সেলের উপরে হয়তো বা নতুন কোনো সেল চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ওই সেলগুলো আমরা মাউসের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে, যেমন এখানে অল্প ডাটায় আছে, তো আমরা এইটুকু এইভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্ট ইনসার্ট দিয়ে এখন ইন্টার রো অ্যাবভ বা আমরা যে ইন্টার রো আর ইন্টার কলাম, এই যে আমরা এটা ইন্টার রোতে ক্লিক করলাম, করে ওকে করলে এখানে দেখেন আমাদের নতুন একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা নিউ কলাম আমাদের চাহিদা অনুযায়ী ইনসার্ট করে নিতে পারি, নিউ রো। তো কলামের ক্ষেত্রেও সেম, আমরা যে কলামের আগে পরে চাচ্ছি সেই কলামের মানে কলামের নাম্বারের ওপর ক্লিক করে সেই কলামটা পুরোপুরি সিলেক্ট করে নিয়ে তারপরে যে ওই কলামের রাইট বাটন ক্লিক করবো আমরা। তো কলামের রাইট বাটনে ক্লিক করে তখন আমাদের একটা অপশন আসবে ইনসার্ট। তো সেক্ষেত্রে আমরা ইনসার্ট কলাম লেফটে নিব না রাইটে নিব সেই অপশনে থাকবে, ওইখান থেকে আমরা লেফট রাইট সিলেক্ট করে দিব। রোর হিসাবটাও সেম, রোর হিসাবে আমরা যে পজিশনে রো চাচ্ছি সেইখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে এখন আহ ওইখানে আমাদের যেখানে র ইনসার্ট করা দরকার সেখানে তাহলে র ইনসার্ট হয়ে যাবে। আর রো ইনসার্ট হয়ে যাওয়ার পরে তাহলে আমরা এইভাবে রো ইনসার্ট কলাম ইনসার্ট এটা করে নেব। আর এর ভেতরে আমরা ধরুন এখানে আমার 3টা কলাম আছে, তো আমি এই কলামে হয়তো বা লিখে দিলাম স্যালারি শিট। তো এই স্যালারি শিট কথাটা আমার কিন্তু এই যে এই কলামের ভিতরে আছে। তো এখন এই কলাম শুধু এই যে এইটুকু। তো আমি চাচ্ছি যে হয়তো বা এই স্যালারি শিট লেখাটা আমার যে পড়ার একবারে মিডল পজিশনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে লেখাগুলোকে মিডল করতে চাইলে লেখাগুলো সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে সিলেক্ট অপশনে অ্যাপ্লাই করে দিই ওয়ার্ডে। কিন্তু এইখানে আমাদের এই লেখাগুলো যেহেতু একটা প্রত্যেকটা লেখা আলাদা আলাদা সেলের ভিতরে সীমাবদ্ধ,
তো সেই ক্ষেত্রে আমরা ওই লেখাটাকে যদি সেন্টার করতে চাই, অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে সেটা শুধুমাত্র ওই বক্সের ভেতরের অংশেই আহ, আমাদের এটা অ্যালাইনমেন্ট হবে। আর আমি যদি চাই যে না, আমার এখানে এই যে তিনটা কলাম আছে, নেম, বেসিক, মেডিকেল, তো এই তিনটা কলাম নিয়ে আমরা হচ্ছে যে এইখানে একটা সেল নাম্বার তৈরি করব। তো আমাদের এই তিনটা কলামে তিনটা সেল আছে, একটা, দুইটা, তিনটা। তো আমরা এই তিনটা সেল এইভাবে একবারে সিলেক্ট করে আমরা হচ্ছে যে এইখান থেকে এই যে হোম ট্যাবের অ্যালাইন গ্রুপের ভেতরে একটা অপশন আছে, অপশনের নাম হচ্ছে যে মার্স অ্যান্ড সেল। তো এই মার্স অ্যান্ড সেল অপশনটা যদি আমরা এইখানে সিলেকশন করে যদি ব্যবহার করে দিই, তাহলে অটোমেটিক এই টেক্সটটা আমরা যতটুকু এখানে ডাটা লিখে নিছি সেই পরিমাণ ওয়াইডে আমাদের এই টেক্সটটা কিন্তু ইনসার্ট হয়ে মানে পজিশন নিয়ে নেবে। তো এই মার্জ সেল যেটা, তো এক্সেলে আমরা যদি একাধিক সেল কম্বাইন করে একটা সেল করতে চাই, তখন আমাদের এই মার্জ সেল এটা দরকার পড়ে। তো এই মার্জ সেলের বিষয়টা আমরা হরিজেন্টালিও করতে পারবো, আবার ভার্টিক্যালিও করতে পারবো। তো এইভাবে আমরা এটা একটু ইনসার্ট করে নেবো, যে রো ইনসার্ট করা, এক্সট্রা রো ইনসার্ট করা, এক্সট্রা কলাম ইনসার্ট করা, আবার হচ্ছে যে আমাদের লেখাগুলোকে মার্জ করা। ধরুন আমি হয়তো বা চাচ্ছি যে আমাদের এইখানে এই যে তিনটা বা চারটা সেল মিলে একটা সেল হবে। তো এটা আমাদের রো সেল বলা যায়, কারণ এই যে এই দিকে নিচে নিচে রো গুলোকে আমরা ইয়ে করতেছি, ভার্টিক্যালি যেহেতু কাজ করতেছি, তাহলে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে যে এইখান থেকে আহ এই যে মার্স অ্যান্ড সেন্টার যে অপশনটা আছে, মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করবো, করলে দেখেন এখন এটা কিন্তু একটা শিট হয়ে গেছে। এই যে এর পাশে এখানে এগুলা কিন্তু আলাদা আলাদা শিট, কিন্তু এটা কিন্তু একটা শিট। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদের ফাইলের ভিতরে আমরা কিছু কলামকে মার্জ করা বা রো কে মার্জ করা, মোট কথা সেল গুলোকে আমরা মার্জ করে নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা হচ্ছে যে জাস্ট বেসিক যে বিষয়গুলো, যে ট্যাব কিভাবে ইনসার্ট করতে হবে, ট্যাবের নাম কিভাবে রিনেম করতে হবে, ট্যাবকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, আবার ট্যাবকে আমরা কিভাবে হাইড করব, আহ, এই ট্যাবের কালার কিভাবে দিব, এই বিষয়গুলো আমরা এই যে ট্যাব অপশন থেকে দেখে নিচ্ছি। আর হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্কশিটে আমরা হচ্ছে যে যে কলাম রো গুলো নিই, তো কোনো কারণে যদি আমার কোনো কলাম ইনসার্ট করা মনে না থাকে, তাহলে পরে যদি আমি কলাম ইনসার্ট করতে চাই, তাহলে কিভাবে আমরা কলাম ইনসার্ট করবো সেটাও দেখালাম। আবার রো যদি আমাদের এক্সট্রা রো ইনসার্ট করা লাগে, তাহলে এক্সট্রা রো কিভাবে ইনসার্ট করতে হবে সেটাও আমরা দেখে নিলাম। আবার কোন একটা সেলের ভিতরে লেখা নেওয়ার পরে সেই সেলটা দুই তিনটা সেল মিলে একটা সেল যদি করতে চাই, তাহলে সেটা ওই যে মার্জ অপশন অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে এটা করে নিতে পারবো। তো এই ছিল মোটামুটি ওভারভিউ আমাদের এতক্ষণ আহ আসসালামু আলাইকুম স্যার। কতটুকু ক্লাস করালাম আর কি। হ্যাঁ বলেন। স্যার এই স্যালারি শিটটা যে আপনি লিখলেন, ওইটা তো একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। আমি ওইটা মানে লিখতে গেলে আমার ওই র কলামের ইয়েটা যে ওটা স্যার ক্লিন করতে পারি নাই। আপনি আগে নর্মালি একটা সেলের ভিতরে লেখা নিয়ে নেবেন। এই যে এইভাবে আমি জি স্যার। আবার দেখাচ্ছি, যে এখানে অথবা আপনি লেখা নিলেন একটা সেলের ভিতরে। জি স্যার। এই, তো এখন আপনি চাচ্ছেন যে এই স্যালারি লেখাটা আপনি এই তিনটা সেল মিলে একটা সেল করবেন, করে সেটাকে মাঝখানে জি নেবেন। তাহলে যে কয়টা সেল আপনি মিলে একটা সেল চাচ্ছেন, তো এক্সেলে আমরা এই যে যে সেলগুলো পাচ্ছি, তো এই সেলগুলো শুধু সিলেক্ট করার জন্য সিঙ্গেল ক্লিক করবেন। সেল সিলেক্ট করার জন্য সিঙ্গেল ক্লিক করলেই সেলটা সিলেক্ট হয়। আর সেলের ভিতরে যদি আমি লিখতে চাই, তাহলে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে তখন সেলের ভিতরে এই যে লেখাটা চলে আসে। তো সেলের ভিতরে যখন আপনার কার্সর থাকবে, তখন এখানে দেখবেন অনেক অপশনই আপনার ডিসেবল হয়ে থাকে। তো
তো আপনার এই লেখার সেলের ভিতরে আপনাকে যে মার্কসের কাজ যখন আমরা করব, তখন এই সেলের ভিতরে আমাদের কার্সরটা থাকা যাবে না। জাস্ট সেলটা আমরা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, এই আর কিছু না। করে এখন আমি এই যে চারটা সেল মিলে একটা সেল করতে চাচ্ছি, তাহলে মাউসের মাধ্যমে এইভাবে টেনে আমরা এই চারটা সেল আমরা এইভাবে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে এই হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের এই যে মার্কস এন্ড সেন্টারে ক্লিক করলাম, করলে অটোমেটিক আমাদের এটা মার্কস হয়ে যাবে। আর এই স্যালারি কথাটা আমাদের এইখানে একবারে সেন্টার পজিশনে চলে আসবে। আর যদি কোনো কারণে সেন্টারে না আসে, তাহলে আবার এই সেলটা জাস্ট সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা এই যে অ্যালাইনমেন্টের যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এটা একটু মনে রাখেন যে এই অপশনগুলো আমরা হচ্ছে যে যে সেল সিলেক্ট করব, শুধুমাত্র সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে এই অপশনগুলো আমরা পাবো। আর যদি ওই সেলের ভিতরে ডাবল ক্লিক করে কার্সর রেখে যদি আমরা এগুলো ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে কি? জি স্যার, বুঝেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আর এখন আসেন আমরা আরেকটা বেসিক জিনিস দেখবো, যেটা আমাদের পরবর্তীতে কাজ করতে গিয়ে দরকার হবে। এখনো ধরুন আমরা এখানে কিন্তু ওই তেমন কোনো ক্যালকুলেশন রিলেটিভ কোনো কাজ করি নাই। যেহেতু আমরা এক্সেল অ্যাপ্লিকেশনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি, মূলত হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন রিলেটিভ কাজগুলো যাতে আমরা দ্রুত করতে পারি এবং নির্ভুল ভাবে যাতে করতে পারি। তো এই জন্যই আমরা হচ্ছে যে এই এক্সেল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকি। বা আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা যেন পেতে পারি আর কি, ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো। তো এখন ওই ধরনের আমরা কাজ এখনো করি নাই, আমি জাস্ট শুধু বেসিক যে সেটিং বা বেসিক যে আম, এই রোস কলামের যে কাজগুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। এখন মোটামুটি আমাদের এই যে রো ইনসার্ট করা, এক্সট্রা কলাম ইনসার্ট করা, মার্জ করা, ট্যাবের কাস্টমাইজেশন যে বিষয়গুলো আছে, সেগুলো তো সব আমরা দেখে নিছি। এখন এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যখন এই সেলের ভিতরে লেখা লিখি, যেমন এটা মেডিকেল লিখছি, তো এর সাথে হয়তো বা এই সেলে আমি যে লেখাটা লিখতেছি সেটা হয়তো বা অনেক বড় এরকম হতে পারে। তো এখন এইখানে দেখেন, এই যে মেডিকেল এই লেখাটা আমার কিন্তু এই সেল থেকে বের হয়ে এই সেল পর্যন্ত চলে গেছে। অরিজিনালি আমার এই লেখাটা থাকবে শুধুমাত্র এই ডি সেলের ভিতরে, এই যে ডি যে সেলটা আছে আমাদের, এই সেলের ভিতরে থাকার দরকার। কিন্তু সেটা কিন্তু না থেকে এটা কিন্তু দেখা গেছে এই যে এই সেলেও চলে গেছে, ই সেলের ভিতরে পর্যন্ত চলে গেছে আমাদের এই লেখাটা। তো এটা যেন যদি হয়, তাহলে আমাদের দরকার কি পড়বে, হয় এই কলামের ওয়াইডটা বাড়াতে হবে, যাতে করে কলামের ওয়াইডটা বাড়ালে আমাদের লেখাটা যেন এই কলামের ভিতরে থাকে। তো আমরা যখন এই সেলগুলোর ভিতরে কন্টেন্ট দিব, তো সেই কন্টেন্ট অনুযায়ী যদি আমরা চাই যে আমাদের এই কলামের বা সেলের ওয়াইডটা হবে, তাহলে সহজ উপায় হচ্ছে যে আমরা যে সেলের ভিতরে আমরা আমাদের কন্টেন্ট রাখছি বা যে কলামে কন্টেন্ট রাখছি, সেই কলামের রাইট পাশে যে বর্ডারটা থাকে, তো এই বর্ডারের ওপরে কার্সর নিয়ে ডাবল ক্লিক করব। তো কার্সর নিয়ে ডাবল ক্লিক করলে দেখেন অটোমেটিক আমাদের এই ডি কলামের ওয়াইড কিন্তু কন্টেন্ট যতটুকু আছে ওইটুকু কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তো এটা একটা বিষয়, যে আমরা ধরুন সেলের ভিতরে যতটুকু কন্টেন্ট রাখলাম, তো সেই কন্টেন্ট অনুযায়ী যদি আমরা আমাদের সেলের ওয়াইডটা চাই, তাহলে ওই সেলের যে রাইট বর্ডারটা থাকে, এই যে ওপরে কলামের নামের সাথে যে বর্ডারটা থাকবে, সেটার উপরে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে অটোমেটিক আমাদের কন্টেন্ট অনুযায়ী ওই সেলের ওয়াইডটা বেড়ে যাবে। তো এটা একটা উপায়। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে যদি ছোট হয়, তাহলে আমরা এই যে সেলের হোয়াইট আমরা বাড়াতে চাচ্ছি, ওই সেলটা যে কলামে আছে, তো ওই কলামের আমরা এই যে রাইট পাশের বর্ডার যেটা থাকবে, এটাকে ক্লিক করে ধরে আমরা এটাকে টেনে আমরা আমাদের ইচ্ছা মতো যত বড় দরকার তত বড় করে নিতে পারি। তো এটার মাধ্যমে আমরা আমাদের সেলের ওয়াইডটাকে আমাদের ইচ্ছা মতো বড় করতে পারি টেনে,
আবার ছোট করে নিতে পারি টেনে। তো এইভাবে আমরা আমাদের সেলের ওয়াইডটাকে আমরা টেনে ছোট বড় করে নিতে পারবো আর কি। তো এটা গেল কলামের বিষয়, যে আমরা কলামের ওয়াইড কিভাবে কম বেশি করব। আর আরেকটা আছে রো। তো অনেক সময় আমাদের এই যে রোর ভিতরে আমরা যে কন্টেন্ট গুলো আমার সেলের ভিতরে, মানে এটা তো আমাদের রো। তো এখন আমি চাচ্ছি যে এইখানে হয়তোবা দেখা গেল আমি এমন একটা কন্টেন্ট লিখছি, তো সেই কন্টেন্টটা হয়তোবা আমাদের এইখানে এই সেলের যে হাইট, তো সেই হাইটের ভিতরে শো করতেছে না। অথবা আমার কন্টেন্ট যতটুকু লেখা আছে তার চাইতে যেহেতু হাইট কম, যেমন ধরেন এখানে স্যালারি শিট দিয়ে আমি নেকটার লিখে দিলাম, ধরেন এরকম নেকটার লিখলাম। স্যালারি শিটের নিচে আমি নেকটার লিখছি, লেখার পরে বাইরে ক্লিক করলে দেখেন নেকটার কথাটা কিন্তু শো হয়নি, শুধু স্যালারি শিট কথা শো হয়েছে। এর কারণটা হচ্ছে যে আমি যে শিটের ভিতরে ওই কন্টেন্টটা দিছি, তো ওই সেলের ভিতরে যে কন্টেন্টটা দিছি ওই সেলের যে হাইট, সেই হাইটের চাইতে লেখার হাইটটা বেশি। যার কারণে ওই যতটুকু বেশি সেইটুকু অংশের ভিতরে যে লেখাটা আছে সেটা কিন্তু হাইট হয়ে আছে। তো এখন যদি আমরা চাই যে না, আমার ওই লেখা সহ শো করাতে হবে, তাহলে সেই রোর এই যে নিচে হাইট যদি বাড়াতে চাই সেলের, তাহলে আমরা এই যে রোর বর্ডার যেটা আছে, তো রোর বর্ডারের ওপরে আমরা ক্লিক করব। তো রোর বর্ডারের ওপর ক্লিক করে ধরে এটাকে নিচে আমরা টেনে এই রোর হাইটও আমরা কম বেশি করতে পারি। তো এইভাবে আমরা রোর বর্ডার ক্লিক করে ধরে এটা বেশি করতে পারবো, আবার এটা ক্লিক করে ধরে এটাকে টেনে আমরা ছোট করতে পারবো। তো এইভাবে আমরা হচ্ছে যে মূলত কলামের ওয়াইড কম বেশি করার, কলামের ওয়াইড টেনে আমরা ছোট বড় করব। আবার রোর হাইট যেটা, মানে ওইটাকে আমরা এই বর্ডারে ক্লিক করে ধরে টেনে আহ, বড় ছোট করতে পারবো। আর এই সেলের ভিতরে আমাদের যে কন্টেন্ট গুলো থাকে, তো সেই কন্টেন্ট গুলো অনেক সময় যে এরকম অ্যালাইনমেন্টের যে প্রবলেমটা, এটা অনেক সময় হয়। যেমন ধরুন এই লেখাটা এখন আমার একবারে বটম পজিশনে আছে, এই সেলের ভিতরে যে লেখাটা আমি নিয়েছি সেটা আমার বটম পজিশনে আছে। তো এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে আমরা হচ্ছে যে সেন্টারে নিব, না হলে একবারে টপে নিব এরকম। তাহলে আমরা এই সেলটাকে আগে সিলেক্ট করব। তো সেল সিলেক্ট করার জন্য সবসময় মনে রাখবেন, সেল সিলেক্ট করার জন্য জাস্ট সেলের উপরে সিঙ্গেল ক্লিক। তাহলে সেলের উপরে আমরা জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম। তো সেলের উপর সিঙ্গেল ক্লিক করে আমরা এই যে হোম ট্যাবের এই অ্যালাইনমেন্ট গ্রুপে আসলে এখানে দেখেন দুই ধরনের অ্যালাইনমেন্ট আমরা পাই। একটা হচ্ছে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর একটা হরিজেন্টাল অ্যালাইনমেন্ট। তো হরিজেন্টাল অ্যালাইনমেন্ট মূলত লেফট, সেন্টার আর রাইট হয় হরিজেন্টাল অ্যালাইনমেন্ট, মানে এই দিকে। এটা হচ্ছে যে লেফট, সেন্টার, রাইট। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ, মিডল আর হচ্ছে যে বটম। তো এই যে এটা টপ, এটা হচ্ছে যে মিডল, এটা হচ্ছে বটম। তো এখানে দেখেন এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বটম দিয়া, যার কারণে এই লেখার পজিশন গুলো বটমে। তো আমি যদি চাই সেন্টার, তাহলে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের সেন্টারে ক্লিক করলে লেখাগুলো সেন্টারে যাবে, টপে ক্লিক করলে লেখাগুলো টপে যাবে। আবার হরিজেন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার আছে, লেফটে ক্লিক করলে লেফটে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে আসবে, সেন্টারে ক্লিক করলে সেন্টারে আসবে। তো এইভাবে আমরা সেলের ভিতরে আমরা কন্টেন্টকে হরিজেন্টালি অ্যালাইনমেন্ট এবং ভার্টিক্যালি অ্যালাইনমেন্টের কাজগুলো আমরা করতে পারবো। তাহলে এটাও আমাদের হয়ে গেল যে কলামের ওয়াইড, রোর হাইট কিভাবে আমরা কম বেশি করবো, এটা একটা বিষয়। আর সেলের ভিতরে আমাদের যে কন্টেন্ট গুলো থাকে, সেই কন্টেন্ট গুলোকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করব সেটাও আমরা দেখলাম। আর এখানে আমরা আরেকটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা গেল এরকম প্রয়োজন পড়বে যে সেলের ভিতরে আহ, যেমন এই যে এইখানে, তো এই সেলের ভিতরে আমি যে লেখাটা নিয়েছি, তো আমি চাচ্ছি যে মেডিকেলটা ওপরে থাকবে আর এই লেখাটা আমার নিচে থাকবে, যাতে করে আমার কলামের ওয়াইডটা যেন বেশি নেওয়ার প্রয়োজন না পড়ে। তো এখন এইখানে মোট কথা এই যে এইখানে আমার লাইন ব্রেক করে এই লেখাটাকে নিচে পাঠাতে হবে।
তো সেই ক্ষেত্রে আমি যদি, আমরা জানি যে ওয়ার্ডে আমরা যদি লাইন ব্রেক করতে চাই, তাহলে আমাদের দেখা গেল যেখানে লাইন ব্রেক করতে চাই সেখানে ইন্টার দিলেই লেখাটা কিন্তু লাইন ব্রেক হয়ে নিচে চলে আসে। কিন্তু এক্সেলে আমরা যেখানে লাইন ব্রেক করতে যাব সেখানে যদি আমি এই যে কার্সরটা নিই, কার্সর নিয়ে যদি কিবোর্ড থেকে ইন্টার দিই, তাহলে কিন্তু দেখেন ওই লেখা কিন্তু লাইন ব্রেক হয়নি। তো এক্সেলেও আমরা ইন্টার দিয়ে লাইন ব্রেক করব, কিন্তু এইখানে ইন্টারের সাথে আমাদের আরেকটা কি অ্যাড করে দিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি আমাদের এই সেলের ভিতরে কোনো কন্টেন্টের আগে ব্রেক চাই, তাহলে সেই কন্টেন্টের আগে আমরা আগে কার্সরটা নিয়ে নিব। তো সেলের ভিতর ডাবল ক্লিক করে আমি যেখানে ব্রেক চাচ্ছি সেখানে কার্সরটা নিয়ে নিলাম। নিয়ে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে ইন্টার দিব। তো কিবোর্ডে আমাদের যে এএলটি এটা আছে, তো কিটা আছে, তো এএলটি কিতে আমরা চাপ দিয়ে আমরা হচ্ছে যে ইন্টার বাটনে চাপ দেব। দিলে তখন দেখবেন আমাদের এইখানে কিন্তু এই যে এখন কিন্তু লাইন কিন্তু ঠিকই ব্রেক হয়েছে। তো আমরা যদি সেলের ভিতরে আমরা এইভাবে লাইন ব্রেক চাই, তাহলে আমাদের এইখানে ইন্টার দিয়ে তারপরে হচ্ছে সরি অল্টার ধরে তারপরে হচ্ছে যে আমাদের ইন্টার দিতে হবে। দিলে তখন আমাদের এই সেলের ভিতরে আমাদের এই কন্টেন্টটা আমাদের লাইন ব্রেক হয়ে যাবে। আর তারপরে এই যে দেখা গেল যে লাইন ব্রেক হওয়ার কারণে যেহেতু সেলের হাইটটা বৃদ্ধি হয়ে গেছে, তো এখানে দুই লাইন আছে, এখানে এক লাইন আছে। তো এক লাইন থাকার কারণে এই লেখাটা বটমে চলে আসছে। তো সেক্ষেত্রে যদি আমরা এইগুলোর যদি একটু অ্যালাইনমেন্ট করতে চাই, তখন এইগুলো এই সেলগুলো এইভাবে জাস্ট সিলেক্ট করে নিব। করে নিয়ে এই যে অ্যালাইনমেন্ট থেকে আমরা হচ্ছে যে যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ চাই, বটম সেন্টার চাই সেন্টার দিব। হরিজন্টাল অ্যালাইনমেন্ট যদি সেন্টার চাই তাহলে সেন্টার দিলে যে সেন্টার পজিশনে চলে আসলো। আবার টপ চাইলে টপে দিয়ে দিব। এইরকম আর কি বিষয়। তো এই বিষয়গুলো আমরা অ্যালাইনমেন্ট করে নিলে তখন আমাদের কন্টেন্ট গুলো দেখতে একটু সুন্দর লাগবে। তো মোটামুটি আমাদের এইখানে যতটুকু মানে বেসিক সেট আপের কাজগুলো আমাদের প্রয়োজন পড়ে আর কি অনেক সময়, তো সেই বেসিক সেট আপের কাজগুলো আমরা মোটামুটি দেখে নিলাম আর কি। আবার ধরেন আমাদের আহ, এই শীটের ভিতরে আমাদের এই যে সেলের যে বর্ডারটা, সেই বর্ডারটা এইখানে কিন্তু দেখা যাচ্ছে গ্রে কালার বর্ডার। কিন্তু ধরুন আমি এখন যতটুকু কাজ করলাম, তো এইটুকু অংশ যেহেতু আমরা জানি যে আমাদের এইখানে এগুলো টেবিলের ফরম্যাটে থাকে, রো কলাম আকারে থাকে। তো এখন আমি যতটুকু কাজ করলাম এইটুকু অংশ যদি আমি প্রিন্ট দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ধরুন এই যে ফাইল, ফাইল থেকে আমরা হচ্ছে যে এই যে প্রিন্ট অপশনে যদি আসি, তো প্রিন্ট অপশনে আসলে দেখেন আমাদের ওইটুকু কন্টেন্টের কিন্তু কোনো বর্ডার এখানে দেখা যাচ্ছে না। তো আমাদের এইখানে হয়তো সেলের বর্ডারটা দেখায় যে গ্রে কালার, কিন্তু প্রিন্ট অপশনে ওই গ্রে কালারের বর্ডারটা কিন্তু দেখায় না। তো এটা না দেখানোর কারণ আছে, কারণটা হচ্ছে যে এটা আবার এই যে এই এখানে একটা অপশন আছে, সেই অপশনটা এনাবল করে দিলে তখন আমরা হচ্ছে যে এটা প্রিন্টে হচ্ছে যে বর্ডারটা আমরা দেখতে পাই। আর এটা কোথায় যে আছে, সেটা আছে কত আমার মনে নাই এখন। কিন্তু ধরুন এই গ্রে কালার বর্ডারটা ডিফল্ট ভাবে যেহেতু আসে না, তো সেই ক্ষেত্রে এটা না আসলেও আমরা আমাদের মতো করে একটা বর্ডার এখানে দিয়ে দিতে পারবো, যে বর্ডারটা আমাদের প্রিন্ট অপশনে শো করবে। যেমন ধরুন আমরা এখন এই যে গ্রিড লাইনটা আমরা দিতে পারি, এই যে স্যার গ্রিড ওটা লাইন মানে গ্রেড প্রিন্টে লাইন দিতে প্রিন্ট পারি। হ্যাঁ, ফাংশনে থাকবে। হ্যাঁ, এই যে শিট অপশনে আমরা হচ্ছে যে পেজ লেআউট থেকে শিট অপশনে আমরা এই যে গ্রিড লাইন, এটা যদি প্রিন্টে টিক মার্ক দিয়ে দিই, তারপরে যদি আমরা এখন ফাইল, ফাইল থেকে যদি প্রিন্টে আসি, তখন আমাদের ওই গ্রে কালারের এই বর্ডারটা তখন আমাদের শো করবে।
তো এই গ্রিড লাইনটা তখন আমাদের শো করবে। তবে এইটাতে একটা প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে যে দেখা গেল যে গ্রিড লাইন গুলো ডট 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 টাইপের হয়ে থাকে। তো এটা দিয়ে করতে পারি। আর যদি এটা না চাই তাহলে এটা আমরা তুলে দিব, যে পেজ লেআউট থেকে প্রিন্ট অপশনটা, যে গ্রিড লাইনের প্রিন্ট অপশনটা তুলে দিব আমরা। তুলে দিয়ে আমরা এখানে নর্মালি আমরা বর্ডার দিতে পারি। যেমন ধরেন আমার এইটুকু অংশে আমার কাজ হয়েছে, তাহলে এইটুকু অংশ আমি এইভাবে সিলেক্ট করলাম। করার পরে হোম ট্যাবে আমাদের এইখানে এই যে ফন্ট গ্রুপের ভিতরে একটা অপশন আছে, এই যে বর্ডার। তো এই বর্ডারে ক্লিক করে আমরা এইখান থেকে এই যে অল বর্ডার করে দেব। তো যদি অল বর্ডার করে দিই তাহলে দেখবেন আমাদের যতটুকু অংশ আমরা সিলেক্ট করছি সেইটুকু অংশেতে আমাদের বর্ডার পড়ে যাবে এই অল বর্ডার দিয়ে দিলে। আবার চাইলে এখান থেকে বর্ডারের কালারটা কি দিব, বর্ডারের স্টাইল কি হবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখন দেখেন ফাইল, ফাইল থেকে যদি আমি প্রিন্টে যাই, গেলে তখন আমাদের কিন্তু এই যে বর্ডারটা কিন্তু এখন শো করতেছে। তো আপনারা যেটা করবেন, যে আমরা যদি বর্ডার সহ আমাদের ওয়ার্কশিটের বা শিটটাকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ওই শিটের ভেতরে যতটুকু অংশে কাজ করে করে নিছি সেইটুকু অংশ আগে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা হোম ট্যাবের এই ফন্ট গ্রুপে আমাদের এই যে বর্ডার অপশন আছে, তো এই বর্ডার অপশনে গিয়ে আমরা হচ্ছে যে অল বর্ডার অপশনটা অ্যাক্টিভ করে দিব। করে দিলে তখন আমাদের সেলের চতুর্পাশে আমাদের বর্ডার পড়ে যাবে। তখন প্রিন্টে গেলে তখন আমরা বর্ডারটা সহ হচ্ছে যে আমরা প্রিন্ট দিতে পারবো আর কি। তো এটা একটা বিষয়। তো আমাদের আরো বেসিক কিছু বিষয় আছে, সেগুলো আমরা পরে কাজ করার সময় আমরা দেখবো আর কি, সমস্যা নাই। তো ধরুন মোটামুটি আমরা এখন কাজ করার মতো যে পরিস্থিতি, মানে পজিশন, যে কাজ করার মতো পজিশনে আমরা আছি আর কি। এখন আমরা এগুলো নিয়ে একটু ধরুন প্রজেক্ট বেস একটু কাজ করব। যেমন ধরুন আমি এখানে একটু ওয়েট করবেন, একটা শিট নিয়ে নিই। তো এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো লাগবে না। তো আমরা এগুলো যদি ডিলিট করতে চাই, এগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কিতে চাপ দেব। এইভাবে সব একবারে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কিতে চাপ দিলে এগুলো সব আমাদের কন্টেন্ট গুলো ডিলিট হয়ে যাবে। আর এই যে এগুলো ফরম্যাট গুলো কিন্তু থেকেই গেল। তো আমি চাচ্ছি এগুলো সব একবারে বাদ দিয়ে দিব। তাহলে আমরা যে কয়টা রো আমরা ডিলিট করতে চাচ্ছি সেই কয়টা রো আমরা এইভাবে একটু সিলেক্ট করবো এই যে নাম্বারের উপরে। তো আমরা যদি রো সিলেক্ট করতে চাই, তাহলে এই যে রোড নাম্বারের উপরে আমরা ক্লিক করে এইভাবে টেনে দিব, তাহলে দেখা যাবে যে আমাদের একবারে পুরা রো আমাদের একবারে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি এটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডিলিট, তো ডিলিটে ক্লিক করলে দেখবেন আমাদের এই যে রো গুলো আমাদের ডিলিট হয়ে যাবে এই যে। তো এইভাবে আমরা আমাদের রো গুলোকে ডিলিট করতে পারি। আবার যদি কোনো কলাম ডিলিট করার দরকার পড়ে, তাহলে সেই কলামটাকে আমরা এই যে কলামের নামের উপরে ক্লিক করব। তো কলামের নামের উপর ক্লিক করলে কলাম পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে কলামের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডিলিট, তো আমরা এই যে ডিলিটে ক্লিক করলে তখন দেখা গেল যে আমাদের কলামও ডিলিট হয়ে যাবে। তো ইনসার্ট করার পরে এখন আবার আমরা যদি কখনো দেখা যায় যে কোনো কলাম ডিলিট করতে হবে, কোনো রো ডিলিট করতে হবে,
তাহলে সেই রোকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব। আর যদি কলাম ডিলিট করা লাগে তাহলে কলাম গুলো এইভাবে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে এগুলো ডিলিট করে দিব। তো সহজে ফুল রো ফুল কলাম সিলেক্ট করার সহজ উপায় হচ্ছে যে নাম্বারের উপরে ক্লিক করে এটা মাউসের মাধ্যমে এইগুলোকে সিলেকশন করা ইজিলি। আর এখন আমরা এখানে ধরুন এই যে এখানে একটা আমাদের একটা স্যালারি শিট দিয়ে আছে। তো আমরা এই ধরনের একটা স্যালারি শিট আমরা তৈরি করব। তো এই স্যালারি শিটটা আমরা একটু তুলে নিই। তুলে নিয়ে আমরা এই স্যালারি শিটটা আমরা কমপ্লিট করব। এবং এখানে মোটামুটি আমাদের আহ, বা এটা আপাতত প্রথম না করে আমরা একটা ছোট একটা স্যালারি শিট করি। এই স্যালারি শিটটা ইজি আছে, এটা করে নিই আমরা। তারপরে আমরা পরে ওগুলো করব। তো ধরুন অ্যাসাইনমেন্ট 1 শিটে আমাদের এইখানে কলাম আছে হচ্ছে যে সিরিয়াল আমি নিচ্ছি না, বাদ। নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, পি ফান্ড, ট্যাক্স এগুলো আছে। তো আমাদের এখানে কলামে আমরা এগুলো নিয়ে নিই, যে নেম, তারপরে বেসিক, তারপরে হাউস রেন্ট, তারপরে হচ্ছে যে মেডিকেল, পি ফান্ড, ট্যাক্স। তারপরে আছে হচ্ছে যে আমাদের টোটাল স্যালারি, মিন, ম্যাক্স। তো আমরা এখানে টোটাল স্যালারি, তারপরে হচ্ছে যে মিন, আর হচ্ছে যে ম্যাক্স। তাহলে এরকম আমরা কলাম আগে দিয়ে নিলাম। নেমের জায়গায় আমরা এখন নামগুলো দিয়ে দিই। তো নাম আমি ধরেন এমনিতে ABCD দিয়ে দিই। আমি ওই ফুল নেম নিচ্ছি না। আমরা ABCDEF এইচ পর্যন্ত আমি নিয়ে রাখি। আর বেসিকের জায়গায় আমরা বেসিক স্যালারি গুলো দিয়ে দিই, যেমন 12, 51, 15, 10, 5 এরকম স্যালারি দিয়ে আছে। যেমন 12,000, 51,000, 15,500, বা তারপরে আছে হচ্ছে যে মানে ভ্যালু গুলো ইচ্ছা মতো নেন, সমস্যা নাই। এখানে হচ্ছে যে 5,000, মানে এখানে যা আছে সেটাই তো দিতে হবে এরকমও কিছু না। তো এইভাবে আমরা বেসিক নিয়ে নিলাম। তাহলে আমরা ডাটাগুলো একটু এন্ট্রি করে নিলাম। আর হচ্ছে যে আমাদের এইটার নিচে উপরে আমরা এখানে একটা স্যালারি শিট লেখা নিব। তো যার কারণে আমরা তো এই রোটা বাদ দেইনি। তাহলে এই কলামের উপরে আমাদের একটা রো নিতে হবে। তাহলে আমি 1 নাম্বার কলাম সিলেক্ট করলাম। করার পরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলে এই যে উপরে আমাদের রো ইনসার্ট হয়ে গেল। তো এর ভিতরে আমরা লিখে দিই হচ্ছে যে স্যালারি শিট। আর এই স্যালারি শিট লেখাটা আমাদের সেন্টারে থাকবে। তো এখন যেহেতু এটা একটা আলাদা সেল, এটা একটা আলাদা সেল, এটা একটা আলাদা সেল, এইগুলো তো এমন অনেকগুলো সেল আছে। তো এখন এই লেখাটাকে যদি সেন্টারে চাই তাহলে আমার এই সবগুলো সেল মিলে একটা সেল হতে হবে। তখন এই লেখাটা আমি এই সেন্টারে নিয়ে আসতে পারবো। তো যার কারণে আমি এই সেলগুলো সব এইভাবে সিলেক্ট করলাম মাউস দিয়ে। দিয়ে আমরা এখান থেকে সেন্টার অ্যান্ড মার্জ অপশনটাতে ক্লিক করে দেবো হোম ট্যাবে। দিলে তখন আমাদের লেখাটা সেন্টারে চলে আসবে। এটা একটু বোল্ড করে দিই, সাইজটা একটু বড় করি আমরা। আর আমাদের এই যে হেডিং, হেডিং এর একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা। এইরকম একটা কালার আমরা দিয়ে দিলাম।
হেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই লেখাগুলোকে একটু বোল্ড করে দিলাম। এই আর এইগুলোর চতুর্পাশে আমরা বর্ডার নিব। তাহলে যতটুকু যে কয়টা কলাম যে কয়টা রো নিয়ে আমরা কাজ করতেছি, সেই কয়টা কলাম সেই কয়টা রো এইভাবে সিলেক্ট করলাম। করার পরে হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপের বর্ডার থেকে আমরা অল বর্ডার দিয়ে দিলাম, তখন আমাদের চতুর্পাশে এই যে বর্ডার পড়ে গেল। তো মোটামুটি আমাদের ডাটা এন্ট্রি এবং ডিজাইনের কাজ করা শেষ। এখন আমরা এইগুলোতে আমরা শর্ত অনুযায়ী আমরা ডাটাগুলো ইনসার্ট করে যা যা করতে বলছে সেই কাজগুলো করে নিব। তো যেহেতু আজান দিচ্ছে, আমরা নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে আবার বাকি কাজগুলো আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এখন এই যে এই সেলগুলোতে আমরা যে ভ্যালুগুলো বসাবো, তো সেই ভ্যালুগুলো মূলত আমরা একটা শর্ত সাপেক্ষে বসাবো। যেমন ধরেন, যেহেতু এই সেলগুলো আমাদের ফাঁকা, তো এই সেলগুলোতে তো আমাদের তথ্য দিতে হবে। তো আমরা এই সেলগুলোতে কি তথ্য দিব, সেটা আমাদের এই যে ওপরে আমাদের এরকম কিছু কন্ডিশন দিয়ে দিছে। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে যে আমাদের ওই সেলগুলোতে এই ভ্যালুগুলো বসাবো। যেমন ধরুন, হাউস রেন্টের কলামে যে সেলগুলো আছে, তো এইখানে বলছে যে এখানে যে ভ্যালুটা বসবে সেইটা হচ্ছে দেখি, এই যে এখানে দেখেন 3 নম্বরে আমাদের বলছে যে হাউস রেন্ট, তো এটা হবে 50% অফ বেসিক পে। তার মানে হাউস রেন্টের এখানে যে সেলটা বসবে, এই সেলে যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে যে এই যে বেসিকের 50%। তার মানে এই যে 1 নাম্বার এমপ্লয়ির বেসিক হচ্ছে যে 12,000, তাহলে এটার 50% হচ্ছে যে 6,000 টাকা। তাহলে হাউস রেন্টের এখানে 6,000 বসবে। তো এইভাবে প্রত্যেকটা এমপ্লয়ির যে বেসিক যে স্যালারি আছে, সেই স্যালারির 50% আমাদের হাউস রেন্টের এই সেলগুলোতে বসে যাবে। তো এটা এখন আমরা ক্যালকুলেশন করে এইখানে বসাই দিব। তো যেহেতু 50% অফ বেসিক পে বলছে, মানে বেসিকের 50% নিতে হবে। তো আমরা যখন কোনো সেলে আমরা ক্যালকুলেশন রিলেটিভ কোনো কাজ করতে যাব, তখন সেই সেলের ভেতরে প্রথমত আমাদের কার্সর যা সেটা সিঙ্গেল ক্লিক করে আমরা সেলটা সিলেক্ট করে প্রথমত ইকুয়াল চিহ্ন দিব। তো যখনই আমরা ক্যালকুলেশন রিলেটিভ কোনো কাজ করতে যাব, তখন আমাদের এই ইকুয়াল চিহ্নটা আমাদের দিতে হবে। মানে এক্সেলে আমরা যখন কোনো সেলের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো ফাংশন ইউজ করতে যাব, তখন প্রথমত আগে আমাদের এই ইকুয়াল চিহ্নটা অবশ্যই দিতেই হবে। তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমাদের যেহেতু বলছে যে এইখানে যে ভ্যালুটা হবে সেটা হবে বেসিক সেলের 50%। আর এই সেলগুলো যে সেলগুলোতে আমরা হচ্ছে যে ফর্মুলা লিখবো বা আহ, তো সেই সেলের অ্যালাইনমেন্টটা সব সময়ের জন্য আমাদের লেফট অ্যালাইনমেন্ট রাখতে হবে। যে লেফট অ্যালাইনমেন্ট, যদি কোনো কারণে দেখেন যে আপনি যে সেলের ভিতরে ফর্মুলা লিখতেছেন বা ক্যালকুলেশন টাইপের কোনো ইয়ে লিখতেছেন, তো সেটার যদি অ্যালাইনমেন্ট যা সেই সিঙ্গেল ক্লিক করে সেলটা সিলেক্ট করে আগে এটা চেক করবেন। যদি অ্যালাইনমেন্ট এরকম লেফট থাকে, তাহলে কিন্তু এই সেলের ভিতরে যখন আপনি সূত্র লিখতে যাবেন, তখন ওই লেখাগুলো আপনার এই সেলের ওপরে চলে আসবে। তো তখন আপনার এই সেলগুলো সিলেকশন করা অনেক কঠিন হয়ে যাবে। মানে সেলগুলো মানে দেখা গেলো এই সেলের লেখা যদি এর ওপরে চলে আসে, তাহলে তো এই সেলটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না, কারণ একটা প্রবলেম ফেস করবেন। আর এক্সেলে আপনি এইখানে দেখা গেল যে আপনি যে সেলে ক্যালকুলেশন করবেন, সেই সেলে আমাদের তার আগের সেল থেকে সবসময় ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমার যদি ওই মানে ফর্মুলা গুলো যদি আমার এই লেফট থেকে শুরু করে এই দিকে চলে যায়, তাও কোনো প্রবলেম নাই, কারণ এই দিকের কোনো ভ্যালু নিয়ে আমি কিন্তু এই সেলে কিন্তু ক্যালকুলেশন করব না। আমার ক্যালকুলেশন করতে হবে এই সেলের আগের ভ্যালুগুলো নিয়ে। তো যার কারণে এই সেলে আপনারা সবসময় অ্যালাইনমেন্টটা লেফট দিয়ে রাখবেন, তাহলে ওই প্রবলেমটা আমাদের হবে না। তো দিয়ে এখন আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম।
দেওয়ার পরে যেহেতু বলছে বেসিকের 50%, তো এখন বেসিকের 50% বলতে আমি যে রোতে কাজ করতেছি, এই যে এই সেলে কাজ করতেছি, এই সেলটা আমাদের এই 3 নাম্বার রোতে আছে। তো এই 3 নাম্বার রোর এই বেসিক ভ্যালু আমাকে এখানে নিতে হবে। তো এখন আমি যদি কাজ করি বা সূত্র যদি আমি এই সেলে কাজ করি, এই সেলে যদি আমি কাজ করি, তাহলে এই সেলের বেসিক ভ্যালুটা আমার নিতে হবে, মানে এই রোর, মানে এই সেলটা যে রোতে আছে সেই রোর যে বেসিক ভ্যালু, সেই ভ্যালুটা আমার এইখানে বসাতে হবে। তো আমরা যে সেলে কাজ করব বা যে রোতে কাজ করব সেই রোর বেসিকের ভ্যালু নিয়েই কিন্তু আমার কাজ করতে হবে। এখন আমি এইখানে কার্সর রেখে যদি আমি এই যে এই রোর ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে কিন্তু এখানে সঠিক রেজাল্ট আমার আসবে না। তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে যেহেতু বলছে যে আমাদের বেসিকের 50% নিতে হবে, তো আমি যে রোতে কাজ করতেছি সেই রোর বেসিকের ভ্যালু হচ্ছে যে 12,000। তো আমরা যদি এখন এইভাবে 12,000 টাকা ফিক্সড এইভাবে লিখি, তো 12,000 আর এই 12,000-এর 50% নিতে বলছে। তাহলে এখানে পার্সেন্টেজ বের করার জন্য আমাদের এই যে ইনটু চিহ্ন দিয়ে কত পার্সেন্ট, 50, তারপরে পার্সেন্ট চিহ্ন দিতে হয়। তাহলে আমরা এই 12,000 টাকার বেসিক স্যালারি নিলাম, নেয়ার পরে পার্সেন্টেজ বের করার জন্য আমাদের ইনটু চিহ্ন দিতে হবে, স্টার চিহ্ন। তো স্টার চিহ্ন আমরা কিবোর্ড থেকে শিফট ধরে ওই 8 কির উপরে থাকে আর কি, এটা এটা দিয়ে দিব। আর তারপরে কত পার্সেন্ট, 50%। তো 50% লিখে দিব, দিয়ে যদি আমরা ইন্টার দিই, তাহলে কিন্তু দেখেন এই যে 12,000-এর 50% 6,000 এখানে ঠিকই বের হয়েছে। তো এখন এই কলামের যত সেল আছে সবগুলো সেলেই আমার কিন্তু এইখানে যে ফর্মুলাটা আমি ব্যবহার করলাম, তো এই ফর্মুলাটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। কারণ এই যে বি এমপ্লয়ির ক্ষেত্রেও বি এমপ্লয়ির বেসিকের 50% হাউস রেন্ট হবে, সি এমপ্লয়ির এই বেসিকের 50% হাউস রেন্ট হবে। তো এখানে যেহেতু আমরা 50% ফর্মুলা বের করে নিছি, তো এখন এই কলামের আমাদের এই বাকি সেলগুলোতেও যেহেতু 50%ই বের করতে হবে, তো আমাকে আবার আলাদা করে এইভাবে আবার এখানে ইকুয়াল, তারপরে এই টাকা, তারপরে 50% ওইভাবে দেওয়ার দরকার নাই। তো এক্সেলের সুবিধাটা হচ্ছে যে আপনি এই সেলের ফর্মুলাকে যেহেতু আমার এই সেলেও ব্যবহার করতে হবে, তো আমরা যেটা করব এই সেলের উপর সিঙ্গেল ক্লিক করে সেলটা সিলেক্ট করে এই যে পয়েন্টার যেটা আছে, এই যে নিচে দেখেন এই সেল সিলেক্ট করলে রাইট পাশে একটা ডটের মতো চিহ্ন আসবে। তো ওই ডটের মতো চিহ্নতে ক্লিক করে আমি হচ্ছে যে এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। তো যত পর্যন্ত আমার যে সেল পর্যন্ত আমার ওই ফর্মুলাটাকে রিপিট করা দরকার, সেই সেল পর্যন্ত আমি টেনে নিয়ে এসে ছেড়ে দিব। দিলে অটোমেটিক আমার ওই ফর্মুলাটা এই সেলগুলোতে ব্যবহার হয়ে যাবে। তো এখন এখানে একটা প্রবলেম দেখেন, প্রবলেম হচ্ছে যে এই 51,000-এর 50% তো আর 6,000 হবে না, 15,500-র 50% তো 6,000 হবে না। তার মানে এইখানে আমার এই ক্যালকুলেশন গুলো ভুল হয়েছে। এর কারণ হচ্ছে যে এইখানে আমার ঠিকই ছিল 12,000-এর 50%। তো এই 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 সেলেও 12,000-এর 50% নিছে, এই সেলেও দেখেন এই যে ভ্যালু আমার 12,000-ই দেখাচ্ছে, কিন্তু আমি এই এই সেলে যখন কাজ করব তখন এই সেলে তো আমার 12,000 নাই, আমার আছে 51,000। তাহলে আমার এইখানে বসা লাগতো 51,000। তো সেটা বসেনি, এর কারণ হচ্ছে যে আমি এইখানে সূত্রের ভিতরে দেখেন এই বেসিকের ভ্যালুটা আমি এইখানে ফিক্সড নিয়ে নিছি। তো আপনারা যখন কোনো একটা সেলের ভ্যালু নেবেন, যদি আপনাকে এইভাবে বলে যে অমুক সেলের এত পার্সেন্ট কাটো, তাহলে সেক্ষেত্রে ওই সেলের ওই ভ্যালুটা সরাসরি এখানে দেওয়া যাবে না। আমরা যেটা করব ওই সেলের আমাদের ওই ভ্যালুর সেল নাম্বারটা নিব। তো ধরুন এই 12,000-এর আমি 12,000 দিব না, আমি এখানে দিব সেল নাম্বার, যেটা কয় নাম্বার সেলে আছে সেই নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। তো এই 12,000 টাকা কয় নাম্বার সেলে আছে সেটা আপনাকে ওই হিসাব করার দরকার নাই, জাস্ট এই সেলের ওপরে ক্লিক করবেন। সেলের ওপর ক্লিক করলে অটোমেটিক এইখানে ওই সেল নাম্বারটা এখানে বসে যাবে। তো এখানে সেল নাম্বার বসে যাওয়া B3 মানে হচ্ছে যে এই 12,000 টাকা। তো এইভাবে আমরা যদি সেল নাম্বার দিয়ে কাজ করি, করার পরে দেখেন আমার রেজাল্ট ঠিকই আসবে। এবং এখন যদি আমি এই পয়েন্টারটা ধরে এটাকে টেনে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, তাহলে দেখেন আমার কিন্তু এখন যে ক্যালকুলেশনটা আসছে এটা কিন্তু ঠিক আছে। তো এখন এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে
এখন এইখানে দেখেন এইটাতে আমাদের B3 নিছে, এইটাতে যখন আসতেছি তখন দেখেন B4 দেখাচ্ছে, এইটাতে দেখেন B5 দেখাচ্ছে, তাহলে অটোমেটিক B5 বলতে এই টাকা, B3 B4 বলতে এই টাকা কিন্তু এখানে বসে গেছে। তো এইভাবে মোটামুটি আমরা যখন ক্যালকুলেশন বা ফর্মুলা নিয়ে কাজ করব, তখন সেই ফর্মুলাতে আমরা যখন কোনো সেলের ভ্যালু নিব, তো তখন সেই সেলের আমরা কখনো ওই ফিক্সড টাকাটা নিব না, ওই সেলে সব সময় নাম্বারটা নিব। তো নাম্বারটা নেওয়া মানেই ওই সেলের ওই ভ্যালুটা চলে আসা। তো এটা আমাদের হয়ে গেল। তাহলে হাউস রেন্ট বের হয়ে গেল। এখন আসি মেডিকেল। তো মেডিকেলে আমাদের কি বলছে যে মেডিকেল, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করবেন। তো এখানে দেখেন মেডিকেল বলছে 10% অফ বেসিক। তাহলে আমাদের এখানে মেডিকেলে সেলে যে অ্যামাউন্টটা বসাবো সেটা হচ্ছে যে এই বেসিকের 10%। তাহলে আমরা এখানে ইকুয়াল ইকুয়াল নিয়ে আমরা এই যে বেসিকের এই ভ্যালুর 10% নিতে হবে। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমি এখন এখানে 12,000 লিখবো না, আমি কি করব, 12,000 টাকা যে সেলে আছে সেই সেলের নাম্বারটা নিব। তাহলে আমি সেলের উপর ক্লিক করলাম, করলে সেল নাম্বার বসে গেল, তারপরে ইনটু 10%, দিয়ে ইন্টার দিলাম, দিলে আমাদের 10% বের হয়ে আসলো। এখন এই 10% আমার এই মেডিকেলের সবগুলো সেলেই দিতে হবে। তাহলে এই সেলটা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, যা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে এই যে পয়েন্টারটা ধরে আমরা এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে যে কয়টা সেল আমার নেওয়ার দরকার সেই কয়টা সেলে নিয়ে এসে এটাকে আমরা ছেড়ে দিব। তো এইভাবে আমাদের এইটা জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা রিপিট করে দিব। তারপরে আমাদের এখানে প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক। তো প্রভিডেন্ট ফান্ডের এই ঘরেও আমরা 10% নেব এই বেসিকেরই। তাহলে এখানেও ইকুয়াল বেসিক ইন্টু 10%, দিয়ে ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট করে পয়েন্টার ধরে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তারপরে এখানে আমাদের ট্যাক্সের কথা বলছে। তো ট্যাক্সের এখানে একটু কঠিন ভাবে দিয়ে আছে, আমি ধরেন আপাতত ধরে নিলাম যে 5%। আমি এইগুলো ব্যবহার করব না, এগুলো আমরা কালকে এগুলো দেখবো আর কি। আমি আপাতত ধরে নিলাম যে ট্যাক্সের উপরে, ট্যাক্স বেসিক পে এর উপরে, এই যে বেসিক পে এর উপরে 5% কাটতে হবে। তাহলে আমরা এখানে ট্যাক্সের ঘরে আমরা ইকুয়াল এই বেসিক ইন্টু 5%, দিয়ে ইন্টার দিয়ে দিলাম, দিলে আমাদের এই যে 5% বের হলো। এখন এটাকে টেনে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, দিলে তাহলে আমাদের মোটামুটি এইখানে এই পার্সেন্টেন্সের কাজগুলো আমরা করে ফেললাম। এখন আমাদের টোটাল স্যালারি কত সেটা আমাদের এখানে বের করতে হবে। তো আমাদের এইখানে টোটাল স্যালারি, টোটালটা উপরে আছে, স্যালারিটা নিচে আছে। তো আমার এইখানে স্যালারির এখানে ব্রেক দিতে হবে। তাহলে এই কলামের এইখানে স্যালারির এখানে কার্সরটা আমরা নিয়ে নিই, ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে কার্সর নিয়ে অল্টার দিয়ে ইন্টার। তো অল্টার দিয়ে ইন্টার দিলে তখন আমাদের এই যে এটা টোটাল স্যালারিটা ব্রেক হয়ে গেল। আর এইগুলোকে এখন আমরা একটু সিলেক্ট করে এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমি ধরুন এটা টপ দিয়ে দিলাম, আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট মিডল দিয়ে দিলাম, বা এটাও আমরা মিডল করে রাখতে পারি, এরকম মিডলই দিয়ে রাখি। তাহলে লেখাগুলো একটু সেন্টার পজিশনে আসলো। তো এখন টোটাল স্যালারিতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই বেসিক স্যালারির সাথে এই এই এইগুলোর ভ্যালু যেটা যেটা যোগ হবে সেটা যোগ করব, আর যেটা বাদ যাবে সেটা বাদ দেবো, দিলে তাহলে আমাদের টোটাল স্যালারিটা বের হবে। তো দেখেন বেসিকের সাথে সাধারণত হাউস রেন্টটা যোগ হয়, মেডিকেলটা যোগ হয়, আর এটা হচ্ছে যে পি ফান্ড হচ্ছে যে একটা সঞ্চয়, এটা আপনার যোগ হবে না, এটা আরো আপনার বেতন থেকে কেটে নেবে। আবার ট্যাক্সটাও আপনাকে দিতে হবে, বেতন থেকে কেটে নেবে। তার মানে আমরা এখানে দেখে নিলাম হাউস রেন্ট, বেসিকের সাথে হাউস রেন্টটা যোগ হবে, মেডিকেলটা যোগ হবে, আর পি ফান্ড আর বি ফান্ডটা আমাদের বাদ যাবে। তো এখানে আমরা এখন কার্সরটা রেখে এখন যেটা করব, আমরা ম্যানুয়ালি এখন যোগ বিয়োগের কাজটা একটু আজকে একটু করে দিব। আর কালকে আমরা ফাংশন ইউজ করে কিভাবে যোগ বিয়োগের কাজ করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো ধরুন আমার এই সেল, এই সেলের ভ্যালু যোগ, তারপরে এই সেলের ভ্যালু যোগ,
আমরা জাস্ট এই যে সেল নাম্বারটা যোগ চিহ্ন দিয়ে 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 দেবো এই সেলের ভ্যালু। তাহলে এই তিনটা আমাদের যোগ করার কথা, তিনটা আমরা এখানে যোগ করলাম। আর এই দুইটা করতে হবে বিয়োগ। তাহলে এখন আমি বিয়োগ এই ভ্যালু বিয়োগ এই ভ্যালু। তো এইভাবে আমরা ম্যানুয়াল একটা যোগ বিয়োগের কাজ আমরা এখানে করে নিতে পারি। তাহলে এইটা 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 এই তিনটা যোগ হবে, হয়ে তার সাথে এই দুইটা বাদ যাবে, গিয়ে আমাদের এখানে একটা টোটাল স্যালারি আমাদের দিয়ে দিবে। তো এই যে টোটাল স্যালারি পেয়ে গেলাম, এখন ওই টোটাল স্যালারি কলামের বাকি সেলগুলোতেও আমাদের ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে, যার কারণে পয়েন্টারটা ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, দিলে অটোমেটিক। এখন হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এইখানে যে আমাদের B3 C3 D3 বসে গেছে, তাহলে কি বাকিগুলোতে ওই B3 C3 বসবে কিনা। কিন্তু বাকিগুলোতে কিন্তু অটোমেটিক আপনার এই রর বেসিকের ভ্যালু আমার হচ্ছে যে B4 C4 D4 E4। তো এখানে দেখেন এই B4 C4 D4 E4 F4 এগুলো কিন্তু চলে আসছে। তো এরকম অটোমেটিক আমাদের এটা চলে আসবে। তাহলে মোটামুটি আমরা এখানে টোটাল স্যালারিটা পেয়ে গেলাম। আর পরবর্তীতে আমাদের বলছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ টোটাল স্যালারি। তো আমাদের এই যে টোটাল স্যালারির যে ভ্যালুগুলো আছে, তো এই ভ্যালুগুলো থেকে আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে, আর এই ভ্যালুগুলো থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। মানে এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা সেটা বের করব, আর এখান থেকে সবচেয়ে বড় ভ্যালু কোনটা সেটা বের করব। তো এই মিনিমাম ম্যাক্সিমাম মানে এইরকম একাধিক ভ্যালুগুলোর ভেতর থেকে যদি আমাদের কোন ভ্যালুটা ছোট, তো এখন এখানে হয়তো বা অল্প ভ্যালু আছে, যার কারণে হয়তো বা আমরা ম্যানুয়ালি চেক করে বলে দিতে পারতেছি যে এইটা আমার ছোট। কিন্তু 100টা ভ্যালুর ভিতর থেকে যদি আপনাকে বলে যে ছোট ভ্যালু কোনটা, তো তখন কিন্তু বের করতে অনেক সমস্যা হয়ে যাবে। তো যার কারণে আমরা যেটা করব, এই যে 100 হোক 200 হোক যত ভ্যালুই হোক, সবগুলো ভ্যালুর ভিতর থেকে অটোমেটিক আমার ছোট ভ্যালুটা বের করে দিবে, এইরকম একটা ফাংশন আমরা এখানে ব্যবহার করব। তো এইরকম মিনিমাম ভ্যালু বের করার জন্য এক্সেলে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে যে মিন ফাংশন। তো আমরা এখানে এই যে মিন ফাংশনটা লিখলাম, ইকুয়াল দিয়ে ফাংশনের নাম হচ্ছে যে FIN, মিন দিয়ে ফাংশনে আমাদের একটা ব্রাকেট শুরু শেষ করতে হয়। তো আমরা ফাংশনের এই যে ব্রাকেট শুরু শেষ করলাম, করার পরে এই ব্রাকেটের ভিতরে আমরা যে ভ্যালুগুলো থেকে মিনিমাম বের করতে চাচ্ছি সেই ভ্যালুগুলোকে আমাদের এখানে সিলেকশন করে দিতে হবে। তো আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত সবগুলো ভ্যালুর ভিতর থেকে আমি মিনিমামটা বের করতে চাচ্ছি, যার কারণে ব্র্যাকেটের ভিতরে কার্সর রেখে আমরা এইখান থেকে মাউসের মাধ্যমে এইভাবে সবগুলো ভ্যালুকে সিলেক্ট করে দিব। তো এইভাবে সিলেক্ট করে দিলে অটোমেটিক আমার এখানে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে ভ্যালু সিলেক্ট করলাম, তো ওই সবগুলো ভ্যালু আমাদের এইখানে এই রেঞ্জ আকারে ওই ভ্যালুর সেল নাম্বার গুলো বসে যাবে। তো এর ভিতরে যে G3 থেকে G10 পর্যন্ত ভ্যালু আমরা কিন্তু নিয়ে নিছি। তো নিয়ে এখন যদি আমি বাইরে কার্সর রেখে যদি ইন্টার দিই, তাহলে এখানে আমার এই যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে যে 2755, এটা হচ্ছে যে সবচেয়ে ছোট ভ্যালু, এটা কিন্তু আমার এখানে দিয়ে দিচ্ছে। তো এই মিনিমাম ফাংশনের মাধ্যমে মূলত আমরা সবসময় একটাই রেজাল্ট পাবো, মিনিমাম ম্যাক্সিমাম। কারণ মিনিমাম একটাই ভ্যালু হবে, একটা ভ্যালুই একটাই রেজাল্ট আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে তো আমার আরো অনেক সেল আছে। তো আমরা এই সবগুলো সেল মিলে আমার ভ্যালু যেহেতু একটা, তো আমি কি করব, এই সবগুলো সেল এইভাবে সিলেক্ট করে নিব। এই যে মাউসের মাধ্যমে এইভাবে এই সিলেক্ট করে নিলাম, করে নিয়ে এই সবগুলো সেল আমি মার্জ করে দিয়ে একটা সেল করে দিব। তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই তাহলে এখানে আমাদের এই ভ্যালুগুলোর ভিতর থেকে এইটা আমাদের ছোট ভ্যালুটা আমাদের বের হয়ে আসলো। আবার এইরকম ম্যাক্সিমাম ভ্যালু যদি বের করতে চাই আমি, তাহলে এইখানে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে ম্যাক্স। তাহলে ইকুয়াল MAX ম্যাক্স, ব্র্যাকেট শুরু শেষ দিয়ে এখন এই ভ্যালুগুলোর ভিতর থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে এখানে কার্সর রেখে আমরা এই ভ্যালুগুলোর ভিতর থেকে এইভাবে সিলেক্ট করে দিলাম ভ্যালুগুলো, দিয়ে এখন আমরা ইন্টার দিই। ইন্টার দিলে আমাদের এই যে সর্বোচ্চ ভ্যালু কোনটা সেটা কিন্তু পেয়ে গেছে।
তো এখানেও সেম বিষয়, আমরা এইগুলোকে এইভাবে সিলেক্ট করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সেলগুলো সিলেক্ট করে মার্জ করে দিলাম। মার্জ করে দিলে এটা এই যে বটম পজিশনে আসছে, আমরা এটাকে মিডল করে দিব। করে দিলে তখন এটা মিডলে চলে গেল। তো এইভাবে মোটামুটি আমরা সিম্পল একটা স্যালারি শিট আমরা করে নিলাম। তো এইখানে আমরা আজকে যেটা দেখলাম, পার্সেন্টেজ কিভাবে বের করতে হবে, যোগ বিয়োগ কিভাবে করতে হবে, তারপরে এই যে দুইটা ফাংশন দেখলাম, মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন। তো এগুলো নিয়ে ব্যবহার আমরা আরো যে ক্লাসগুলো আছে সেগুলোতে আবার রিপিট করব, সমস্যা নাই। আজকে আপাতত আমি যা সিম্পল ভাবে এই ফাংশনের শুধু ব্যবহারটা, সিম্পল ব্যবহারটা আমি একটু দেখাই দিলাম আর কি। তো মোটামুটি আমাদের একটা বেসিক স্যালারি শিট আমাদের কমপ্লিট। তো আজকে আমি একটু আপনাদের, যেহেতু প্রথম ক্লাস এক্সেলের, আর তারপরে আমারও একটু এই যে গলার একটু সমস্যা হয়েছে, বারবার কাশ উঠতেছে। তো আমি আজকে একটু আগে একটু ছেড়ে দেবো আপনাদের। তো আপনারা যেহেতু প্রথম ক্লাস এক্সেলের আমি যতটুকু দেখালাম, একবারে এই যে ট্যাবের অপশন গুলো থেকে শুরু করে তারপরে হচ্ছে যে রোর কলাম, এগুলোর হোয়াইট হাইট বাড়ানো, লাইন ব্রেক করা, আম, তো এই বিষয়গুলো, তারপর বর্ডার অ্যাপ্লাই করা, মার্কস করা, আহ, এই অপশন গুলো আপনারা একটু আগে দেখেন। যেহেতু প্রথম ক্লাস একবারে একদিনেই বেশি কিছু আমি দিতে চাচ্ছি না। আর এখানে আমরা এই স্যালারি শিটে পার্সেন্টেজ বের করা, যোগ বিয়োগ, মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন কিভাবে বের করলাম, এই বিষয়গুলো আগে দেখে নেন। দেখে নিলে তার নেক্সট ক্লাস থেকে আমরা দেখা গেল এরকম 2-3টা প্রজেক্ট একবারে করতে পারবো। মানে এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে পারলে তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমরা যে প্রজেক্ট গুলো করাবো সেগুলো দেখা গেল যে বেসিক বিষয়গুলো যেহেতু আইডিয়া আপনারা পেয়ে গেলেন, পরবর্তীতে আমরা বাকিগুলো আমরা খুব ইজিলি করে নিতে পারবো আর কি। তো যতটুকু ক্লাসে আমরা আলোচনা করলাম আজকে, তো এইখানে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে আপনাদের? থাকলে একটু বলেন যদি কোনো সমস্যা থাকে, যে কোথাও যদি বুঝতে না পারেন কি অবস্থা। আর আপনারা ক্লাসে খুবই অ্যাটেন্ড কম হয়ে থাকেন কেন? অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া হয় এর তো এই না যে ক্লাসে থাকবেন না। আমি কিন্তু আজকে নোটিশ দিয়ে দিছি, ক্লাসে যদি অ্যাটেন্ড না থাকেন তাহলে কিন্তু ক্লাসের ভিডিও কিন্তু পাবেন না। আমি আজকে নোটিশ দিয়ে দিলাম, কাল থেকে যারা ক্লাসে থাকবেন শুধু তাদের ইমেল স্যার অ্যাড্রেস আরেকটা গুলো আমি প্রশ্ন নিয়ে ছিল। নিব। আচ্ছা, আমি শেষ করি একটু। জি স্যার। যারা শুধুমাত্র ক্লাসে থাকবেন তাদের কাছ থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস নিয়ে এই ভিডিওগুলো আপনাদের মেইলে পাঠায় দিব, ভিডিওর লিংক। কারণ ওই গ্রুপে দিলাম, গ্রুপে ক্লাস করবেন না, শুধু ভিডিও নেবেন। 2-1 দিন অবশ্যই সমস্যা থাকতেই পারে, সবারই সমস্যা আছে, 2-1 দিন সমস্যা থাকতেই পারে। কিন্তু কোর্সে ভর্তি হয়ে একবারে 10-12 দিন আপনি ক্লাসই করলেন না, তাহলে তো এই কোর্সে ভর্তি হওয়ার কোনো মানে আসে না। আচ্ছা বলেন। স্যার এই যে আপনি গ্রিন কালার যে কালারটা করলেন, আর পরের গুলো যদি স্যার অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে স্যার কিভাবে সিলেক্ট করব? আলাদা আলাদা কালার চাচ্ছেন? মানে ওই গ্রিন কালার ওইটা ঠিক থাকবে, কিন্তু পরের কালার গুলো আমি ইয়েলো কালার করলাম, এই তাহলে এইগুলো এইগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো সিলেক্ট করবেন, কিছু না, জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করলাম। করার পরে এই যে এখান থেকে কালার, ফন্ট গ্রুপের এই যে এখানে কালার আছে, এখান থেকে আপনি অন্য কালার দিয়ে দিলেন, হয়ে গেল। আপনি যে আর স্যার কয়টা, প্রথম দিকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, প্রথম দিকে স্যার আপনি যে যে অ্যাসাইনমেন্ট ওয়ান লিখলেন, আমার ওই অ্যাসাইনমেন্ট ওয়ানটা শিট 1 2 3 জায়গায় না হয়ে দেখা যায় কোনো একটা বক্সে হয়ে যাচ্ছে। বক্সে হবে কেন? হ্যাঁ মানে কোনো একটা যে শিট ওয়ানের জায়গায় আমি হচ্ছে রাইট বাটন দিলাম, তারপর ইনসার্ট দিলাম। ইনসার্ট না, ইনসার্ট রাইট বাটন ক্লিক সরি, করে রিনেমে যাবে। রিনেম, রিনেম। হুম।
হ্যাঁ, রিনেমের পরে। রিনেমে ক্লিক করলে এই এর ভিতরে, ট্যাবের ভিতরে এই যে কার্সর চলে আসবে, এই যে এই ট্যাবের বক্সের ভিতরে কার্সর আসবে, তখন আপনি এখানে ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক হ্যাঁ। করলে দেখেন এই যে নামটা সিলেক্ট হয়নি, আর এখানে এই যে কার্সরটা ব্লিং হচ্ছে। তো এখন আপনি হুম। এখানে ক্লিক করে যে লেখাটা আছে সেটা বাদ দিয়ে আপনার মতো করে অন্য লেখা দিয়ে দিতে পারবেন। আচ্ছা। এই যে এখানে দেখেন কার্সর ভিতরে, এই যে ট্যাবের ভিতরে কার্সর চলে আসছে, তখন আপনি এখানে ক্লিক করবেন এই ট্যাবের ভিতরে, করে এই লেখা বাদ দিয়ে অন্য লেখা দিয়ে দেন। বুঝছেন কি? জি স্যার, বুঝতে পারছি। আর নর্মালি তো থ্যাংক এই ট্যাবের ভিতরে তো আপনার এই যে কার্সর বসে না, ডাবল ক্লিক করলে তখন বসে, কিন্তু এমনিতে সিঙ্গেল ক্লিকে কার্সর আসে না। তো আপনি এটা রিনেম করতে গেলে রাইট বাটন ক্লিক করে, না হলে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করলে এই যে ট্যাবের উপর ডাবল ক্লিক করলে ওইটা কার্সরটা ট্যাবের ভিতরে বসে যায়। তখন আপনি এগুলো বাদ দিয়ে আপনার মতো করে লিখে নিতে পারবেন। তো রাইট বাটন ক্লিক করে যদি না পারেন, ডাবল ক্লিক করবেন, এর উপরে ডাবল ক্লিক করেন, করলেই কার্সর এখানে চলে আসবে। ঠিক আছে, আজকে তাহলে একটু হ্যাঁ স্যার, হয়ে গেছে। এইটুকুই রাখেন, আর থ্যাংক এইটুকু ইউ আগে প্র্যাকটিস করেন। আর আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা আরো এর মানে আরো 2-3টা প্রজেক্ট আমরা নিয়ে আমরা কাজ করবো আর কি। তো সবাই ভালো থাকবে না। আসসালামু আলাইকুম।